দেখো, আজকে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে প্রথম টপিকটা আছে সেই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে সেটস। ঠিক আছে? তো এইটা মডার্ন ম্যাথামেটিক্সের একটা পার্ট, অ্যালজাবরার। তো খুব সহজ একটা চ্যাপ্টার। যদি একটু ঠিক করে বুঝতে পারো, একটু ধৈর্য ধরে শোনো, তাহলে কিন্তু খুব সহজ চ্যাপ্টার। তো প্রথমেই আমরা জেনে নেব সেট জিনিসটা কি আসলে। তো সেট নামটা শুনেই অনেকটা মনে হচ্ছে আসলে সেট কি হতে পারে, তাই না? তো আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি যে যেখানে দেখবে গ্রুপ, একটা গ্রুপের কথা যেমন আসে, যেমন ধরো কোনো একটা ইন্ডিয়া টিমের 11 জন প্লেয়ারের একটা গ্রুপ। ঠিক আছে? আমার ক্লাসে আমরা যতজন স্টুডেন্ট আছি সেটার একটা গ্রুপ। আবার সেই স্টুডেন্টদের মধ্যেও আবার গ্রুপ আছে। কিছুজন দেখবে আহ, ভালো স্টুডেন্টরা কয়েকজন আছে, তারা নিজেদের মধ্যে থাকে। কিছুজন ব্যাক বেঞ্চার আছে, তারা নিজেদের মধ্যে থাকে। তো এরকম কিন্তু একটা গ্রুপের মধ্যে সবাই কিন্তু থাকে। ঠিক আছে? এরকম বিভিন্ন রকম গ্রুপ হতে পারে। তারপর আমরা যদি একটা তাসের বান্ডিল দেখি, সো তাসের বান্ডিলেও কিন্তু আমরা দেখি সেখানে কিন্তু 52টা তাসের কিন্তু একটা গ্রুপ আছে। 52টা তাস আছে। সেই 52টা তাসের মধ্যেও আবার গ্রুপ আছে। দেখবে ওখানে দুটো রকমের কালার পাওয়া যায়, রেড আর ব্ল্যাক। রেডের আবার 26টে আছে, ব্ল্যাকের 26টে আছে। তাহলে রেডের একদল তাস রেডের ঘরে, আর একদল ব্ল্যাকের ঘরে। অর্থাৎ সব জায়গায় এই যে দলের কথা আসবে না, মানে কয়েকটা জিনিসকে নিয়ে যখন একটা দল বানাবো, একটা গ্রুপ বানাবো, তখনই আমরা সেইটাকে ম্যাথামেটিক্যালি সেট বলবো। ঠিক আছে? কিন্তু শুধু কি দল হলেই সেট হতে পারবে? সেইটাই আজকে আমাদের বিষয়। যে আমরা যে বললাম যে, তাহলে যে আমরা বললাম যে ক্রিকেটারদের 11টা প্লেয়ারের টিম, দল একটা হতে পারে, আমাদের বন্ধুদের একটা দল হতে পারে, টিচারদেরও একটা দল হতে পারে। তো এরকম বিভিন্ন রকমের দল বা গ্রুপ হতে পারে। তো সেইগুলো কি সবই কি সেট হতে পারবে? না, সেট হতে গেলে কোনো বিশেষ কন্ডিশনের দরকার আছে। সেইটাই আজকে আমরা আলোচনা করব। এবং যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি যে সিলেবাসটা দেওয়া হয়েছে, সেটা যে টপিকগুলো দেওয়া আছে, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখলে বুঝতে পারবে সমস্ত টপিকের কনসেপ্ট যেগুলো আছে আমরা ক্লিয়ার কাট প্রত্যেকটাকে ওই হেডলাইন যেগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা কিন্তু আজকে আলোচনা করব। দেখো, তো এই যে দলের কথা বলছি, সব দলই যে সেট হবে তার কথা নেই। এই সেট হতে গেলে কোনো একটা দলকে বা কোনো একটা গ্রুপকে, হ্যাঁ, বা কোনো একটা কালেকশন বলতে পারো, সংগ্রহ, আমরা কয়েকটা জিনিস ধরো কালেকশন করলাম। ঠিক আছে? সেই কালেকশনটা যেটা করলাম সেটা কি আদৌ সেট হবে? তো না, সেট হতে গেলে কি এক্সট্রা কন্ডিশন লাগবে, সেটাই দেখো আমরা আসছি। দেখো, সংজ্ঞাটা যদি দেখো তাহলে খুব ভালো বুঝতে পারবে যে সেট বলে কাকে। সেটের সংজ্ঞা হচ্ছে যে বস্তুর একটি সুনির্দিষ্ট সংগ্রহকে বলা হয় সেট। অনেক কঠিন ভাষা লাগছে, তাই না? দেখো, বস্তুর মানে বস্তুর বলতে আমরা যে কোনো কিছু, সেটা বস্তুর বলেছি, এটা কিন্তু আমাদের ক্লাসের স্টুডেন্টদেরও বলতে পারি। ঠিক আছে? বস্তুর মানে এরকম মানে নন লিভিংই বলতে হবে এরকম কিছু নয়, নির্জীব বলতে হবে নেই, এমনি যে কোনো কিছু হতে পারে, আমরা বস্তু হিসেবে বললাম। ঠিক আছে? বস্তুর একটি সুনির্দিষ্ট সংগ্রহ। সংগ্রহ মানে নিশ্চয়ই তোমরা জানো, সংগ্রহ মানে ইংরেজিতে বলে কালেকশন। মানে একটা জায়গায় জড়ো করা, একটা জায়গায় জড়ো হওয়া, সেটাই হচ্ছে সংগ্রহ। ঠিক আছে? আমরা যেমন একটা বাড়ির মধ্যে, আমাদের প্রত্যেকের ফ্যামিলি আছে, ফ্যামিলির মধ্যে কয়েকজন মিলে, ফ্যামিলিতে কয়েকজন মিলে কিন্তু আমরা একটা জায়গাতে থাকি। তো সেটাও কিন্তু একটা কি সেট, সেটাও একটা সংগ্রহ। এবং সেটা সেট কিনা তো আমরা আলোচনা করবো, সেটা কিন্তু একটা সংগ্রহ। আমাদের বাড়িতে ফ্যামিলি মানে যারাই থাকে আর কি, ফ্যামিলি মেম্বার 5 জন 7 জন 6 জন বা 2 জন 3 জন যেটাই থাকে, তো সেই যে ফ্যামিলি মেম্বারগুলো আছে তাদেরকে নিয়ে কি আমরা সেট বানাতে পারি, বা সেটা কি সেট হবে? সেইটা কিন্তু আমরা দেখবো। সেটা কিন্তু সংগ্রহ বটে। সংগ্রহ মানে বুঝতে পেরেছো, কালেকশন। তুমি কিছু বইয়ের কালেকশন বানাতে পারো। ঠিক আছে? কিছু তোমার পছন্দের কোনো জিনিসের কালেকশন বানাতে পারো, সংগ্রহ করতে পারো। তো সেই সংগ্রহটা সেট যদি হতে হয়, তাহলে তোমাকে একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট সংগ্রহ হতে হবে। সুনির্দিষ্ট সংগ্রহ, শুধুমাত্র আমি যে জিনিসগুলোকে এনে জড়ো করলাম বা কয়েকজনকে এনে জড়ো করলাম বললেই হবে না, সেটাকে সুনির্দিষ্ট সংগ্রহ হতে হবে। তাকেই বলা হয় সেট। তুমি যদি এই সুনির্দিষ্ট কথাটার মানে বুঝতে পারো, তাহলেই সেট ক্লিয়ার হয়ে যাবে। সুনির্দিষ্ট মানে হচ্ছে, আমি দেখো নিচে লিখে দিয়েছি, সুনির্দিষ্ট মানে সঠিকভাবে সংজ্ঞায়িত, বা ইংরেজিতে বলতে পারি ওয়েল ডিফাইন্ড। সঠিকভাবে সংজ্ঞায়িত অর্থাৎ যে বস্তুগুলোকে তুমি সংগ্রহ করছো তাদের
প্রত্যেকের যেন একটা নিজস্ব আইডেন্টিটি থাকে, যেন তুমি প্রত্যেককে আলাদা করতে পারো। যদি বলি আমার ফ্যামিলি মেম্বারের প্রত্যেকে যদি 5 জন থাকে একটা ফ্যামিলিতে, তাহলে প্রত্যেককে তো আমরা আলাদা করতে পারবো, কে বাবা কে মা, তাই না, কে তোমার ছেলে কে মেয়ে, অটোমেটিক্যালি কে দাদু কে দিদিমা, প্রত্যেককে তো আমরা আলাদা করতে পারবো। কখনোই দাদুকে কেউ বাবা বলবে না, তাই না, বা ছেলেটা কেউ মেয়ে বলবে না, মেয়েকেও ছেলে বলবে না, তাহলে সেখানে কিন্তু ভুল হয়ে যাওয়ার কোনো কথা নেই। প্রত্যেককে আমি আরামসে দেখলেই চিনতে পারবো যে হ্যাঁ এইটা এই, এটা এই। তো যদি সেই সংগ্রহটা এই রকম হয়, সঠিকভাবে সংজ্ঞায়িত হয়, অর্থাৎ যে বস্তুগুলোকে তুমি সংগ্রহ করেছো তাদের প্রত্যেককে তুমি যদি আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে পারো, তাহলে সেটাকে আমরা বলবো একটা সেট। ঠিক আছে, এখানে আমি একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, দেখো যে সঠিকভাবে সুনির্দিষ্ট সংগ্রহ আর অসুনির্দিষ্ট সংগ্রহ, আমি দুটো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, কারণ এক্সামে আসবে যে কোনটা সেট নয় আইডেন্টিফাই করো। তাহলে তোমাকে সেট না হওয়ার তো একটাই গল্প, যে যদি সেই সংগ্রহটা সুনির্দিষ্ট না হয়, অসুনির্দিষ্ট হয়, তাহলেই সেটা সেট হবে না। ঠিক, বেশ, তাহলে সুনির্দিষ্ট দেখো আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, তোমার ক্লাসের 90% বেশি পাওয়া ছাত্রছাত্রী। এবার তুমি যদি তোমার ক্লাসের মার্কশিট দেখলে যে 90%-এর বেশি, হয়তো সাপোজ তোমাদের ক্লাসে যদি 50 জন ছেলে ছিল, তার মধ্যে ধরো 15 জন পেয়েছে 90%-এর উপরে সাপোজ, তাহলে সেই 15 জনকে তুমি আলাদা আলাদাভাবে চিনতে পারবে। 90% বেশি হয়তো কেউ 91, 92, কেউ 90 পয়েন্ট সামথিং পেয়েছে, তাহলে সেই সমস্ত ছাত্রছাত্রীগুলোকে তুমি আলাদাভাবে চিনতে পারবে, তাই না। তুমি নিশ্চয়ই একটা ছাত্রের সাথে বা তোমার একটা বন্ধুর সাথে আর একটা বন্ধুকে গুলিয়ে ফেলবে না যারা 90%-এর বেশি পেয়েছে, তাহলে সেটা কিন্তু একটা সুনির্দিষ্ট সংগ্রহ হবে, তাই কি না। কিন্তু যদি আমি বলি যে একদল বুদ্ধিমান ছাত্রছাত্রী, এবার যদি বুদ্ধিমান বলে দিই, তাহলে কিন্তু দেখো একটা নির্দিষ্টভাবে কারা সেই দলে যাবে সেটা কিন্তু বোঝা যায় না। কারণ বুদ্ধিমান বলতে সেটা সায়েন্সের দিক থেকে বুদ্ধিমান হতে পারে, সেটা সে বাংলার উপরে বুদ্ধিমান হতে পারে, সে অঙ্কর উপরে বুদ্ধিমান হতে পারে, আমি কিন্তু এরকম কিছু বলিনি, আমি শুধুমাত্র বুদ্ধিমান। যখন দেখবে যে যার বেসিসে এই যে সংগ্রহটা করব, সেই বিষয়টা যদি একটা নির্দিষ্ট কিছু বস্তুকে সুনির্দিষ্ট করতে না পারে, তাই না। বুদ্ধিমান বলে ধরো তোমার কাছে তুমি মনে করবে যে কম্পিউটারে ভালো সেই হয়তো বুদ্ধিমান, আরেকজন বলবে না যে অঙ্ক ভালো করতে পারে সে বুদ্ধিমান, তাহলে সবার কাছে কিন্তু যে সংগ্রহটা হবে সেটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে, অর্থাৎ সঠিকভাবে সংজ্ঞায়িত হচ্ছে না। এইটা কিন্তু সেট হবে না, এইটা কিন্তু সেট হবে না, এইটা কিন্তু সেট হবে। বোঝা গেল বললাম যে সুনির্দিষ্ট সংগ্রহ মানে, একটা তো বললাম যে সঠিকভাবে সংজ্ঞায়িত, তার মানে কি বোঝায়, সঠিকভাবে সংজ্ঞায়িত মানে বোঝায় যে সেই সমস্ত বস্তুর সংগ্রহ যাদেরকে প্রত্যেককে আলাদা করতে পারবো, বা যে শর্তটা দেওয়া থাকবে, একটা তো শর্ত থাকতেই হবে। যদি বলি তোমার ক্লাসের ছাত্রছাত্রী, তাহলে তো আমি শর্ত দিলাম যে তোমার ক্লাসের ছাত্রছাত্রীদের একটা সংগ্রহ বানাও। যদি বলি তোমার স্কুলের শিক্ষক শিক্ষিকা, তাহলে সেটা একটা শর্ত দিচ্ছি যে শিক্ষক শিক্ষিকাদের সংগ্রহ, তাই না। তাহলে একটা শর্ত তো থাকবেই, এবং সেই শর্তটাও এমন হবে না যাতে করে তুমি নির্দিষ্ট করতে পারবে না, মানে সেটা যেন ম্যান টু ম্যান ভেরি না করে, যে আমি একরকম সংগ্রহ বানাচ্ছি ওইটা শর্ততে, আর একজন আবার অন্যরকম শর্ততে অন্যরকম বানাচ্ছে, সেইটা কিন্তু সেট হতে পারবে না, সেটা কিন্তু সুনির্দিষ্ট সংগ্রহ। নিশ্চয়ই বুঝতে পারলে সেট কি। সেট সোজা কথায় কিছু জিনিসকে এক জায়গায় করতে হবে, ঠিক আছে, যাদেরকে তুমি আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে হবে, এবং যে নিয়মের দ্বারা তুমি সেই সংগ্রহটা করবে বা যে শর্ত অনুযায়ী তুমি সেই সংগ্রহটা করবে, সেই শর্তটা কিন্তু নির্দিষ্ট থাকতে হবে, সেইটা যেন একজনের কাছে এক এক রকম যেন না হয়ে যায়। যেমন এখানে বললাম বুদ্ধিমান বা প্রতিভাবান, যদি যদি বলি সেগুলো কিন্তু একটা নির্দিষ্টভাবে নয়, ঠিক আছে। তো সেইটা কিন্তু সুনির্দিষ্ট সংগ্রহ হবে। কিংবা যদি বলি ধরো মানে লম্বা, একদল লম্বা ছেলে যদি বলি, সেটা কিন্তু সেট হবে না, কারণ একদল লম্বা ছেলে যদি হয়, সেখানে লম্বা বলতে তুমি কতটা বলছো সেটা কিন্তু বলনি। যদি বলতে যে ধরো 150 সেমি বা 160 সেমি, তার বেশি হাইট যাদের আছে তাদের যদি আমরা একটা সংগ্রহ করতাম তাহলে ঠিক ছিল, কারণ 160-এর উপরে যারা থাকবে তাদেরকে আমি সুনির্দিষ্টভাবে এইগুলোকেই বলতে পারবো। তাহলে কেউ ধরো খুব হাইটে শর্ট, সে বলবে 150টাই আমার কাছে অনেক বেশি, তার কাছে সেটা লম্বা। আবার তুমি যদি
অনেক বেশি লম্বা হচ্ছে, তুমি বলবে 160-65টাই বেশি লম্বা, তাহলে এটা কিন্তু ম্যান টু ম্যান ভেরি করে যাচ্ছে। তো এইটা কিন্তু একটা মানে সুনির্দিষ্ট সংগ্রহের উদাহরণ নয়, এবং সুনির্দিষ্ট সংগ্রহ যদি না হয় তাহলে কিন্তু সেটা সেট হবে না, সেটা কিন্তু সেট হবে না। বোঝা গেল? আমি একটা উদাহরণ এখানে দেখো, খুব সহজ একটা উদাহরণ দিয়েছি, 1 2 3 4, 1 2 3 4, দেখো প্রত্যেকটাকে চিনতে পারবে তো, 1 2 3 4 প্রত্যেককে আলাদা আলাদাভাবে আলাদা করতে পারছি, তাহলে এটা একটা সেট বটে এবং এটা সুনির্দিষ্ট সংগ্রহ। ঠিক আছে? আমি যদি বলি যে 1 থেকে 4 পর্যন্ত, এটা যদি আমি কথায় লিখি, পরে আমরা আসবো যে সেটের উপস্থাপনা দুরকমভাবে করা যায়, তো তখন আমরা বুঝতে পারবে যে আমরা যদি বলি যে 1 থেকে 4 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট, ঠিক স্বাভাবিক সংখ্যা, তাহলে তারা কে 1 2 3 4, তাহলে 1 থেকে 4 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা সেট যদি বলি, সেখানে তুমি কখনোই 1 2 3 ছাড়া আর কিছুকে নিতে পারবেই না। স্বাভাবিক তো 1 থেকে শুরু হয়, এবং 1 থেকে 4 পর্যন্ত বলেছি স্বাভাবিক সংখ্যা, তার মানে 1 2 3 4, তার বাইরে তুমি যেতেও পারবে না, তার মানে থেকে কমও নিতে পারবে না, তাহলে এটা কিন্তু একটা সুনির্দিষ্ট। এবং দেখো প্রত্যেককে তুমি আলাদা আলাদাভাবেই চেনো, কখনোই 4 আর 3-এর মধ্যে কেউই গুলিয়ে ফেলবে না, ঠিক? তাহলে এটা কিন্তু একটা সেট বটে। আমি যদি বলি যে 1 ঝুড়ি আম, এটা কি সেট হবে? 1 ঝুড়ি আম কি সেট হতে পারবে? 1 ঝুড়ি আম সেট হতে পারবে না। 1 ঝুড়ি আম যদি বলি সেটা সেট হতে পারবে না, কারণ 1 ঝুড়ি আমের মধ্যে যে আমগুলো আছে সেই আমগুলো, তোমাকে যদি আমি একটা যে কোনো আম দেখাই, যে তারপর যদি সব আম মানে উল্টোপাল্টা করে দিই, তারপর তোমাকে যদি বলি সেই আমটা খুঁজে বের করো, তুমি কিন্তু কোনো মতেই সেই আমটা খুঁজে পাবে না। যেহেতু প্রত্যেকটা আমের উপর কোনো রকম মার্কিং ছিল না, সেহেতু তুমি কিন্তু আর সেই আমটাকে খুঁজে পাবে না। অর্থাৎ এটা কিন্তু একটা সুনির্দিষ্ট সংগ্রহ নয়, কারণ আমি বলেছি সুনির্দিষ্ট সংগ্রহ মানে প্রত্যেককে আলাদা আলাদাভাবে চিনতে হবে। কিন্তু 1 ঝুড়ি আমের মধ্যে তোমাকে যদি আমি একটা আম দেখাই, দিই সেইটা ওই ঝুড়িতে রেখে যদি আমি সব আমকে উলটপালট করে দিই, তুমি কিন্তু ওই আমটা আর খুঁজে পাবে না, তাই না? কিন্তু এই আমের ঝুড়িটাই সেট হয়ে যেত বা সুনির্দিষ্ট সংগ্রহ হয়ে যেত যদি প্রত্যেকটা আমকে আমি 1 2 3 4 5 করে 1 2 3 4 5 করে যদি আমি নাম্বারিং করে দিতাম, তাহলে কিন্তু সেটা কিন্তু আবার সেট হয়ে যেত। কারণ ধরো তোমাকে আমি যে আমটা দেখালাম সেটাই সাপোজ ধরো 5 লেখা আছে, তাহলে তুমি সেই আমটা খুঁজবে 5 কোথায় লেখা আছে, 5 কোথায় লেখা আছে, তাহলে সেই আমটা তুমি খুঁজে পাবে তো, 5 পেজ লেখা আছে, তাহলে এই আমটাই স্যার আমাকে দেখিয়েছিল, তাহলে এইটাই সেই আমটা। তাহলে অর্থাৎ তুমি কিন্তু প্রত্যেকটা আমকে 1 লেখা আম আলাদা, 2 লেখা আম আলাদা, তাহলে তুমি কিন্তু আলাদা আলাদা করতে পারছো, তখন কিন্তু সেটা কিন্তু একটা সেট হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র যদি নাম না লিখে ছেড়ে দিই, তাহলে সেটা কিন্তু সেট কখনোই হতে পারবে না। বোঝা গেল নিশ্চয়ই সেট কাকে বলে, সেট কি জিনিস, সুনির্দিষ্ট সংগ্রহ কি জিনিস। ঠিক আছে, বেশ, আমরা নেক্সট টপিকে আসছি। সেট জানলাম, এবার সেটের উপস্থাপনা। বেশ, সেট তো আমরা বুঝলাম যে সেট কখন হয় কখন সেট হয় না। তোমরা এরকম হাজারো হাজারো এক্সাম্পল তোমরা নিজেরা ভাবতে পারো যে কোনটা সেট হয় কোনটা সেট হয় না। এইবার আমরা সেটকে লিখবো কীভাবে, সেটকে আমরা লিখবো কীভাবে, তার জন্য দেখো দুটো এখানে আমাদের সেটের উপস্থাপনা দুরকমভাবে করতে পারি। একটা হচ্ছে রস্টার ফর্ম বা তালিকা পদ্ধতি, ঠিক আছে? তোমাদের বইয়ে অন্য কিছু লেখা থাকতে পারে, দেখবে রস্টার ফর্ম তালিকা পদ্ধতি। আর দ্বিতীয়টা হচ্ছে সেট বিল্ডার বা নিয়ম পদ্ধতি। সেট বিল্ডার, আগে রস্টার ফর্মটা আলোচনা করি। রস্টার ফর্ম হচ্ছে যে, দেখো এখানে লিখেছি, যে পদ্ধতিতে সেটের সমস্ত উপাদানগুলিকে, সেটের উপাদান বলতে যে সেটটা আমরা লিখলাম সেই সেটের মধ্যে তো কেউ না কেউ থাকছে, ওই প্রত্যেককেই বলা হয় উপাদান। যেমন ধরো আমরা একটা উদাহরণ দেখালাম আগে, 1 2 3 4, তাহলে 1 একটা উপাদান, 2 একটা উপাদান, 3 একটা উপাদান, 4 একটা উপাদান, ঠিক আছে? বেশ, এই পদ্ধতিতে সেটের সমস্ত উপাদানগুলিকে আলাদাভাবে কমা চিহ্ন ব্যবহার করে উপস্থাপন করা হয়। অর্থাৎ এখানে তুমি এই পদ্ধতিতে সমস্ত এলিমেন্টগুলোকে আলাদা আলাদাভাবে দেখতে পাবে। যেমন একটা উদাহরণ দিয়েছি, দেখো 1 2 3 4, এখানে প্রত্যেকটা এলিমেন্টকে তুমি, হ্যাঁ আরেকটা কথা এখানে বলে রাখি যে সেটকে কিন্তু দ্বিতীয় বন্ধনীর মধ্যে লেখা হয়। অর্থাৎ এই যে দ্বিতীয় বন্ধনী আছে, এই দ্বিতীয় বন্ধনীটা হচ্ছে সেটের বাড়ি। একরকম ভাবতে পারো এটা সেটের বাড়ি। আমাদের যেমন ঘর আছে, এক একজনের এক এক রকম স্টাইলের ঘর হয়, তো সেটের কিন্তু ঘরের কোনো ধরন নাই, সেট কিন্তু একরকম বাড়িতে যত রকমই সেট হোক, সমস্ত সেটের কিন্তু যে ঘর হয় বা বাড়ি হয় সেটা কিন্তু এইটাই, সেটা হচ্ছে এই সেকেন্ড বন্ধনী
বা দ্বিতীয় বন্ধনীটাই হচ্ছে ওর ঘর। এই সেকেন্ড বন্ধনীর মধ্যেই তুমি যত উপাদান রাখতে চাও এই দ্বিতীয় বন্ধনীর মধ্যেই রাখতে হবে। অর্থাৎ একটা সেটের সমস্ত উপাদানকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখতে হয় এবং সেটকে ক্যাপিটাল ইংলিশ অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত, এ বি সি ডি, এইভাবে তুমি জেড পর্যন্ত যে কোনো ইংলিশ ক্যাপিটাল অ্যালফাবেট বা লেটার দিয়ে তুমি কিন্তু সেটকে চিহ্নিত করতে পারো। ঠিক আছে, যে কোনো সেট। যেমন আমরা এখানে বারবার লিখছি, দেখো ক্যাপিটাল এ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 1 2 3 4, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট তোমাকে একটা ইউজ করতে হবে যেটার মধ্যে তুমি ওই সেটের উপাদানগুলিকে লিখবে। ঠিক আছে, এবার আমরা যেটা আলোচনা করছিলাম যে রস্টার ফর্ম বা তালিকা পদ্ধতি। রস্টার ফর্মে কি বললাম, যে প্রত্যেকটা এলিমেন্ট বা প্রত্যেকটা উপাদানকে কিন্তু আলাদা আলাদাভাবে কমা দিয়ে লিখে দেওয়া হবে। অর্থাৎ তুমি ওই সেটটাকে দেখলেই বুঝতে পারবে যে ওই সেটে কারা কারা আছে। বুঝতে পেরেছ? মানে এটা অনেকটা ওপেন মাইন্ডেড আর কি। ও মানে অনেকজনকে বোঝা যায় না, তুমি দেখলেই বুঝতে পারবে ও কেমন, ভালো না খারাপ, হ্যাঁ কেমন কি বোঝা যায়। আবার দু একজন একটু চাপা স্বভাবের থাকে, যে তুমি দেখবে বুঝতে পারবে না, অনেকদিন ওর সঙ্গে মেশার পর তুমি হয়তো ওর স্বভাবটা একটু বুঝতে পারবো কেমন ধরনের। তো যারা আর কি ফ্রি মাইন্ডের আর কি, রস্টার ফর্মটা ফ্রি মাইন্ডের, তুমি দেখলেই বুঝতে পারবে ওর মধ্যে কে কে আছে, 1 আছে, 2 আছে, 3 আছে আর 4 আছে। তো এ হচ্ছে ফ্রি মাইন্ডের ছেলে রস্টার। ঠিক আছে, আর সেট বিল্ডার যেটা আছে সেটা কিন্তু একটু কনজেস্টেড মাইন্ডেড, মানে ওকে বুঝতে গেলে একটু ভাবতে হবে। কারণ এই পদ্ধতিতে সেটের যে উপাদানগুলোকে থাকবে সেগুলোকে একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে প্রকাশ করা হয়। এখানে কিন্তু তুমি এর যে উপাদানগুলো হবে, যে সেটের উপাদানগুলোকে তুমি সরাসরি কিন্তু দেখতে পাবে না, সেটা একটা নিয়মের মাধ্যমে প্রকাশ করা হয়। সেই নিয়মটা যদি তুমি ভাঙো তাহলে তুমি মানে উপাদানগুলোকে দেখতে পাবে। অর্থাৎ অনেকজন কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলে না, মানে কেউ কেউ সাদাসিধা কথা বলে যে হ্যাঁ আমি এটাই, মানে কিছু একটা বললো ধরো, সেটা তুমি খুব সহজে বুঝে যাবে। আর অনেকজন একটু প্যাঁচ লাগিয়ে কথা বলে না, একটু ছন্দ আকারে কথা বলে, যে সেই ছন্দর কে তোমাকে সলভ করতে হবে, তারপর তুমি বুঝতে পারবে যে ওই ব্যক্তি তোমাকে কি বলে গেল, বা এমন কিছু বলে চলে যাবে, তুমি হয়তো তাৎক্ষণিক তখন বুঝতে পারবে না, পরে বুঝবে ও ইনডাইরেক্টলি তোমাকে হয়তো একটা গালি দিয়েই চলে গেল, তুমি তখন কিন্তু বুঝতে পারবে না, কিন্তু ছন্দ আকারে বলে চলে গেল, পরে ভাববে যে তোমাকে হয়তো সে খারাপই বলেছে। তো সেই রকমভাবে যদি কোনো কিছু বলা হয়, সেইটা হচ্ছে সেট বিল্ডার বা নিয়ম পদ্ধতি, যেখানে একটা নিয়ম আকারে আমি কিন্তু উপাদানগুলিকে উপস্থাপন করব। যেমন একটা উদাহরণ আমি দিয়েছি, এই সেটটাই, এটা দেখো 1 2 3 4, সেইটা কি দেখো আমি কি করে লিখেছি, এ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তো রাখতেই হবে এক্স, এই ডবল ডট, এইটার মানে হচ্ছে, ডবল ডটের মানে হচ্ছে সাচ দ্যাট, বা বাংলায় এমন যে, এইটা মানে হচ্ছে এমন, এটা হচ্ছে এমন যে। এখানে সেটের কিছু সিম্বল আছে যেগুলোকে একটু জেনে নিতে হবে। ঠিক আছে, আর এই চিহ্নটাকে বলা হয় বিলংস টু বা অন্তর্ভুক্ত, এটাকে বলা হয় অন্তর্ভুক্ত, এরকম এরকম আর কি, এর মতন অনেকটা, বিলংস টু বা অন্তর্ভুক্ত। ঠিক আছে, আর এগুলো তো জানো, লেস ইকুয়াল টু, গেটার ইকুয়াল টু, এগুলো তো আমরা আগের ক্লাসে শিখেছি। ঠিক আছে, বেশ, তাহলে এখানে আমরা এ সেটটাকে দেখো সেট বিল্ডার ফর্মে কি করছি, যে এই জিনিসটাকে আমি দেখো কেমন প্যাঁচ লাগিয়ে বলছি, কীরকম করে, এক্স এর মধ্যে সেই সমস্ত এক্স আছে, এখানে দেখো বলেছি এমন যে, এক্সটা এমন যে, এক্সটা কোথা আছে, এন, এই এনটা নিশ্চয়ই তোমরা টেনেই জেনে এসছো, এটাকে বলে কি, এটাকে বলে স্বাভাবিক সংখ্যার সেট, এটাকে বলে স্বাভাবিক সংখ্যার সেট, এটাকে বলে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট মানে 1 2 3 4 5 6 এভাবে অসংখ্য ইনফাইনাইট অবধি চলবে, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। অর্থাৎ এখানে যেটা বলছে যে এর মধ্যে সেই সমস্ত এক্স আছে, এমন যে এক্সটা কার মধ্যে আছে, এক্সটা স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে, এক্সটা স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে। আর এক্সটা কোথা থেকে কোথার মধ্যে আছে, 1 থেকে 4-এর মধ্যে। অর্থাৎ সোজা কথায় যদি এত প্যাঁচ না করে আমি একটু সহজ ভাষায় বলি, তাহলে এক্সটা আছে, এক্স হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, কোথা থেকে কোথা, 1 থেকে 4-এর মধ্যে কোনো একটা স্বাভাবিক সংখ্যাই হচ্ছে এক্স। অর্থাৎ যদি আমরা 1 থেকে 4-এর মধ্যে স্বাভাবিক সংখ্যা বলি, তাহলে কে কে, 1 2 3 4, অর্থাৎ এই জিনিসটাই কিন্তু বোঝাচ্ছে এখানে। কিন্তু যেহেতু বললাম
এ হচ্ছে ফ্রি মাইন্ডের, এ হচ্ছে কনজেস্টেড মাইন্ডের। তো ফ্রি মাইন্ডের যে সে তো ওপেনলি বলে দেবে যা বলার, তাই না? কনজেস্টেড মাইন্ড একটু আস্তে সুস্তে ভেবে চিন্তিয়ে কথা বলে না, একটু প্যাঁচ লাগিয়ে লাগিয়ে ছন্দ আকার বলবে। তো এ হচ্ছে সেই জন যে একটু ছন্দ আকারে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলবে সব কিছু। তো এইটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম, যেখানে একটা নিয়মের আকারে উপাদানগুলোকে প্রকাশ করবে, একটা নিয়ম দিয়ে দিয়েছি দেখো, ঠিক আছে? আর যেখানে দেখবে উপাদানগুলো একদম ওপেনলি পড়ে আছে, তখন সেইটা হচ্ছে আমার রস্টার ফর্ম। নিশ্চয়ই বুঝতে পেরেছো রস্টার এরকম অনেক রকম। যে কোনো কিছু তুমি যখন নিয়মটা দেখাবে তখন সেটা হচ্ছে সেট বিল্ডার বা নিয়ম পদ্ধতি, আর যখন ওপেন এলিমেন্ট থাকবে তখন সেটা হচ্ছে রস্টার বা তালিকা পদ্ধতি। নিশ্চয়ই বুঝতে পেরেছো। নেক্সট আমরা আসছি নেক্সট টপিক। বেশ, নেক্সট দেখো সেটের প্রকারভেদ। আমরা প্রথমেই বলেছি যে সিলেবাস তোমাদের দেওয়া হয়েছে, সেই সিলেবাসের যে টপিকগুলো ওখানে দেওয়া আছে সেই টপিক ওয়াইজ আমরা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? যাতে করে তোমাদের সিলেবাসটা একদম ঠিকঠাকভাবে কমপ্লিট থাকে, কোনো টপিক যেন বাদ না যায়। ওকে, দেখো সেটের প্রকারভেদ, টাইপস অফ সেট। প্রথমেই আছে আমাদের খালি সেট বা এমটি সেট। নামটা শুনেই বুঝতে পারছো, খালি তো খালিই হবে। যে সেটে কোনো উপাদান থাকে না, ফাঁকা সেট। যে সেটে কোনো উপাদান থাকে না সেটাই হচ্ছে তোমার খালি সেট, ঠিক আছে? কোনো উপাদান থাকবে না, একদম ফাঁকা, ঠিক আছে? দেখো একটা উদাহরণ এখানে আমরা দিয়েছি, আমরা এই যে উদাহরণটা দিয়েছি নিশ্চয় তোমরা বুঝতে পারছো এটা রস্টার ফর্ম না সেট বিল্ডার। এটা কিন্তু সেট বিল্ডার বা নিয়ম পদ্ধতি, এটা কিন্তু নিয়ম পদ্ধতিতে আমি উপস্থাপন করেছি সেটটাকে, ঠিক আছে? এখানে দেখো বলেছি এক্স সাচ দ্যাট, মানে এমন যে, এক্সটা এমন যে এক্স হলো দুটি সমান্তরাল রেখার ছেদবিন্দু। দুটো সমান্তরাল রেখার আবার ছেদবিন্দু হয় নাকি? সমান্তরাল রেখা মানেই তো সে কেউ কাউকে ছেদ করবে না। সমান্তরাল রেখা মানেই তো কেউ কাউকে ছেদ করবে না। তাহলে সমান্তরাল রেখা ছেদবিন্দু তো হয়ই না। তাহলে এই সেটটা যদি তুমি ভাঙো তাহলে এই সেটে কে থাকবে? এই সেটে কেউ থাকবে না, এই সেট তো ফাঁকা সেট, এরকম শুধু ফাঁকা। এই সেটটা কে থাকবে? ফাঁকা। এই সেটের মধ্যে কেউ থাকবে না, অর্থাৎ এইটা হচ্ছে খালি সেট বা এমটি সেট, ঠিক আছে? এই সেটে কেউ কিন্তু থাকবে না, ঠিক আছে? নোট করে দেখো এখানে লিখে দিয়েছি খালি সেটকে এই চিহ্নটাকে বলে ফাই। কি বলে এটাকে? এটাকে বলে ফাই। ফাই এরকম গোল দিয়ে এরকম করে কেটে দিতে হবে, এটা ফাই। ফাই চিহ্ন দ্বারা কিন্তু এই খালি সেটকে চিহ্নিত করা হয়। বোঝা গেল খালি সেট? অর্থাৎ যে সেটে কোনো উপাদানই থাকবে না, সোজা কথায় ফাঁকা সেট। ফাঁকা ঘর, একদম রুম তালা মারা আছে, ঘরের মধ্যে কেউ নেই, সেটাই হচ্ছে তোমার এমটি সেট বা খালি সেট। নেক্সট 2 নম্বর লিখছি দেখো সিঙ্গেলটন সেট বা একপদী সেট বলতে পারো। এটা হচ্ছে একপদী সেট। এটা হচ্ছে একপদী সেট। একপদী সেট বলতে কি বুঝবো? একপদী সেট হচ্ছে বা সিঙ্গেলটন সেট হচ্ছে যে সেটে, নামটা ভালো করে বোঝো তাহলেই বুঝতে পারবে যে কি বলতে চাইছে। সিঙ্গেলটন সেট মানে একটা এলিমেন্ট যদি থাকে, একটা যদি উপাদান থাকে, সিঙ্গেল একটা যদি উপাদান থাকে তখন সেটাকে আমরা বলবো কি? একপদী সেট বা সিঙ্গেলটন সেট। যেমন এখানে দেখো এ লিখেছি, এটা কি? এটা হচ্ছে তোমার রস্টার পদ্ধতি। 4 লিখে দিয়েছি শুধু ফাঁকাফাঁকি। আর এখানে দেখো এই 4টা কি কিন্তু আমি একটা নিয়মের মাধ্যমে লিখেছি, এটা কিন্তু নিয়ম পদ্ধতি বা সেট বিল্ডার ফর্ম। দেখো এখানে কি করেছি, এক্স এমন যে, এক্স কোথায় আছে? অন্তর্ভুক্ত, এটা বলেছি আগেই, অন্তর্ভুক্ত চিহ্ন। অন্তর্ভুক্ত কোন সেটে? এটা কিন্তু একটা সেট, এটা আমরা আগেই বলেছি এই সেটটা কি সেট? এটা হচ্ছে একটা সেট যেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। কিসের সেট? স্বাভাবিক সংখ্যার সেট। এটা হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যার সেট, ঠিক আছে? বলতে পারবে এই এন সেটের মধ্যে যে পদ আছে বা উপাদান আছে সেইগুলো গোনা যাবে না? গোনা যাবে না? নিশ্চয়ই গোনা যাবে না, তাই না? স্বাভাবিক সংখ্যা সেটা তো অনেক আছে, অসংখ্য আছে, তাহলে এটা গোনা পসিবল নয়। এই নিয়ে আমরা পরে আসছি, সসীম সেট অসীম সেট তখন আলোচনা করব, তখন এটা আরেকটু ভালো করে বলে দিচ্ছি, ঠিক আছে? তো যাই হোক এখানে দেখো এক্সট্রা কোন সেটের মধ্যে আছে? স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে আছে, যেখানে এক্সট্রা কোথায় থেকে কোথায়? 1 থেকে 3-এর মধ্যে। লেস দ্যান সিম্বলটা নিশ্চয়ই বোঝো যে 1-এর থেকে বড় কিন্তু 3-এর থেকে ছোট, তাহলে কে সেটা? 1 থেকে ছোট আর 3-এর থেকে ছোট, সেটা কে? সেটা হচ্ছে শুধুমাত্র 2। অর্থাৎ এটা যদি তুমি তালিকা পদ্ধতিতে লেখো, তালিকা পদ্ধতি লিখলে সেটা কি দাঁড়াবে? এই সেটা দাঁড়াবে শুধুমাত্র 2। এত বড় নিয়মটা যদি তুমি ভাঙো তাহলে কি দাঁড়াবে? এক্স এর মানটা বলছে 1-এর থেকে বড় আর 3-এর থেকে ছোট, তাহলে 1-এর থেকে বড় আর 3-এর থেকে ছোটোর মধ্যে স্বাভাবিক সংখ্যা কে আছে? 2 আছে। অর্থাৎ এটাও কিন্তু একটা একপদী সেট। বোঝা গেল? বেশ,
নেক্সট আমরা আসছি সসীম সেট। সসীম সেট দেখো, সসীম সেট হচ্ছে, নাম শুনেই বুঝতে পারছো সসীম, অর্থাৎ যে সেটটা খালি আছে তাকেও তুমি সসীম বলতে পারো, বা যে সেটে যে উপাদানগুলো থাকবে সেগুলো তুমি গুনতে পারবে, মানে গুনতে পারবে না এরকম যদি না হয় তাহলে সেটাকে বলবো আমরা অসীম সেট। আর যদি গোনা যায়, যদি কোনো সেটের এলিমেন্টগুলোকে, পদগুলোকে, উপাদানগুলোকে যদি তুমি কাউন্ট করতে পারো, যদি কাউন্ট করতে পারা যায়, গুনতে পারো, তাহলে সেটাকে আমরা বলবো সসীম সেট। বুঝতে পেরেছো? যেমন একটা উদাহরণ নিয়েছি, দেখো 1 2 3 4 তো গুনতে পারছি, 1টা 2টো 3টে 4টে আছে, তাহলে তো গুনতে পারছি। এখানে দেখো একটা সেট বিল্ডার বা তোমার নিয়ম পদ্ধতিতে দেখো একটা দেখিয়েছি কি, যে এক্স এমন যে এক্স কোথায় আছে, স্বাভাবিক সংখ্যা সেটে আছে। এক্সটা কি, এক্সটা হচ্ছে x² সমান 25 সমীকরণের সমাধান। x² সমান 25 সমীকরণকে যদি তুমি সমাধান করো তাহলে কি কি পাবে, একটা পাবে 5 আর একটা পাবে -5, সরি এটা n হতো না, 5ও হবে, অসুবিধা কিছু নাই, 5 লিখি, মানে যেহেতু স্বাভাবিক সংখ্যা বলেছে, তাহলে দেখো x² সমান 25, এই যে সমীকরণটা আছে এর তুমি যদি সমাধান করো তাহলে দুটো সমাধান পাবে, একটা +5 আর একটা -5। কিন্তু যেহেতু এক্সটা বলেছে কোথায় আছে, স্বাভাবিক সংখ্যায় আছে, তাহলে -5টা তো স্বাভাবিক সংখ্যায় নেই, তাহলে শুধুমাত্র কাকে নিতে পারবো, শুধুমাত্র 5কে নিতে পারবো, অর্থাৎ +5কে নিতে পারবো। তাহলে এটাও কিন্তু একটা সসীম, কারণ দেখো একটা এলিমেন্ট আছে, সসীমই তো, কাউন্ট করতে পারবো, এবং এটা একপদীও বটে, এটা একটা একপদী সেটও বটে। ঠিক আছে, কারণ একপদী সেটও তো সসীম, সসীম মানে বলছি যার গোনা যাবে, একটা পদ থাকলেও গোনা যাবে, দুটো পদ থাকলেও গোনা যাবে, পদ যদি নাও থাকে তাহলে বলবো কটা পদ আছে, 0টা পদ আছে, তাহলে সেটাও গোনা যাবে। তাহলে এইগুলো সবকেই বলবো আমরা সসীম। 0 পদ থাকুক, মানে উপাদান থাকুক, বা দুটো থাকুক, 3টে থাকুক, 4টে থাকুক, যাই থাকুক, যদি কাউন্ট করতে পারো, গুনতে পারো, ঠিক আছে, এমন এলো যাকে গুনেই শেষ হচ্ছে না, তাহলে সেটাকে আমরা বলবো অসীম। সেটা আমরা পরে আসছি। নেক্সট দেখো আর একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে লিখে দিয়েছি, কার্ডিনাল নাম্বার বা মূল সংখ্যা। মানে কার্ডিনাল নাম্বার বা মূল সংখ্যা বলতে, যে কোনো একটা সসীম সেটে, একটি সসীম সেট এতে স্বতন্ত্র সংখ্যাকে সেট এর কার্ডিনাল বা মূল সংখ্যা বলে। অর্থাৎ কোনো একটা সেটে স্বতন্ত্র, এখানে একটা কথা আমি লিখেছি দেখো, স্বতন্ত্র মানে ধরো একটা এলিমেন্ট দুবার থাকা চলবে না। মানে একটা সেট যদি আমরা এখানে বললি, ধরো আমরা এখানে একটা সেট বললাম, এ ইকুয়াল টু ধরো 1 2 3 4, তাহলে এর কার্ডিনাল কত হবে, এর এন অফ এ কত হবে, এন অফ এ হবে 4, এন অফ এ কত হবে 4, মানে এর কাছে যতগুলো উপাদান থাকবে সেই সংখ্যাটাই হচ্ছে মূল সংখ্যা বা কার্ডিনাল নাম্বার, যেটাকে আমরা এরকমভাবে সিম্বল লিখবো, এন ব্র্যাকেটের মধ্যে যে সেট, সেই সেটের নামটা লিখবো ইকুয়াল টু দিয়ে যটা পদ আছে বা উপাদান আছে গুণে নেবো, 1 2 3 4, 4টে, এটাই হচ্ছে তার কার্ডিনাল নাম্বার বা মূল সংখ্যা। বোঝা গেল? নেক্সট আমরা আসছি, দেখো নেক্সট যেটা আমরা বারবার আমাদের কথার মধ্যে চলে আসছিল, সসীম বলতে গেলেই তো অসীম চলে আসে, তাই না? তো সেটা হচ্ছে আমাদের দেখো অসীম সেট, যেটা হচ্ছে আমাদের অসীম সেট। তো অসীম সেট নিশ্চয়ই বুঝতে পারছি যে সেটটা সসীম নয়, সসীম মানে যে সেটের উপাদানগুলোকে তুমি গুনতে পারবে, কাউন্ট করতে পারবে, ঠিক আছে, সেটা হচ্ছে সসীম। আর যে সেটের উপাদানগুলোকে তুমি গুনতে পারবে না, অর্থাৎ অসংখ্য উপাদান থাকবে, সেই সেটকে বলবো আমরা অসীম সেট বা ইনফাইনাইট সেট। যেটা আমরা বলেছিলাম যে অসীম বলবো, তখন বললাম দেখো স্বাভাবিক সংখ্যার সেট, যেটাকে আমরা এইভাবে ডিনোট করি, শুধু এন লয়, এনের পাশে এরকম করে একটা দাগ দিতে হয়, ঠিক আছে। এটা যদিও টেনেও একটু আলোচনা ছিল, বা প্রথম চ্যাপ্টার যেটা ছিল বাস্তব সংখ্যাতে। তো এন সমান কি, এন সমান হচ্ছে 1 2 3 4 ডট ডট, এইভাবে তো চলতেই থাকবে, তুমি গুণে শেষ করতে পারবে। 1000 পর্যন্ত গেলে 1000-এর পরেও 1001, 1000, 1 লাখ অবধি গেলে তারপরেও 1 2 3 করে বাড়তে যাবে। তাহলে এই যে সেটটা আছে, এই সেটটার যে উপাদান আছে সেটা কিন্তু তুমি কখনোই গুণে শেষ করতে পারবে না, অর্থাৎ এইটা কিন্তু একটা স্বাভাবিক, এটা কিন্তু একটা অসীম সেট। ঠিক একইভাবে বাস্তব সংখ্যার যে সেট আছে সেটাও একটা অসীম সেট। তারপর আরও যেগুলো আছে পূর্ণ সংখ্যার সেট, যেটাকে আমরা জেড দিয়ে ডিনোট করি, সেটাও একটা অসীম সেট। তারপর তোমার আর কি আছে, মূলত সংখ্যার সেট যেটা আছে কিউ দিয়ে ডিনোট করা হয়, সেটাও একটা অসীম সেট। তারপরে অমূলত সংখ্যার যে সেট আছে সেটাও একটা অসীম সেট। তাহলে এগুলো হচ্ছে তোমার সব কি সেট, এগুলো সব অসীম সেট, হ্যাঁ। এবং এদের একটা কিন্তু স্ট্যান্ডার্ড নোটেশন আছে, যেমন এই যে বললাম ন্যাচারাল নাম্বার এরকম এন লিখতে হয়, দিয়ে এইখানে একটু দাগ দিয়ে দিতে হয়, এটা এন,
জেডে জেড লিখে এখানে একটা দাগ দিতে হয়, আর এর আর লিখে এখানে একটা দাগ দিতে হয়, এরকম করে কিন্তু কিছু মানে একদম মানে অ্যাজ ইউজুয়াল একটা নোটেশন কিন্তু আছে এদের, ঠিক আছে? বোঝা গেল অসীম স্যার? তো এইগুলো কিন্তু জাস্ট নামটা বুঝলেই তুমি বুঝতে পারবে এটা সসীম না অসীম। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটাই খুব সহজ চ্যাপ্টার আর কি, ঠিক আছে? এরপরে এই চ্যাপ্টারটা বলার কারণ আছে, তো এই চ্যাপ্টার থেকে 4 মার্কস আসবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে। এবং এরপরে যে চ্যাপ্টারটা আছে মানে সম্বন্ধ এবং চিত্রণ, সেটা এই চ্যাপ্টারটা না পড়লে ওটা ভালো বুঝতে পারবে না, তার জন্য এটা একটু ভালো করে বুঝতে হবে। শুধু মার্কসটা ফ্যাক্টর নয়, না বুঝলে নেক্সট চ্যাপ্টারগুলো ভালো বুঝতে পারবে না, ঠিক আছে? চলো নেক্সট হচ্ছে সমান সেট। নেক্সট হচ্ছে সমান সেট। তো এখানেও তাই, নামটা বোঝো তাহলেই হবে। সমান সেট, সমান মানে কি? দুটো এলিমেন্টে দুই বা ততোধিক সেটের ক্রম নির্বিশেষে উপাদানগুলি যদি একই হয়, অর্থাৎ দুটো সেটের উপাদানগুলি একই, সেখানে ক্রম নির্বিশেষে, ক্রম দেখার দরকার নাই। মানে ধরো এখানে যেমন 1 2 3 4 আছে, এখানে 4 1 3 4 আছে, তার মানে এই এলিমেন্ট এই উপাদানগুলোই কিন্তু এখানে আছে, কিন্তু উল্টো পাল্টা হয়ে আছে, সেটা কোনো অসুবিধা নাই। মানে দুটো সেটকে আমরা সমান বলতে পারবো যদি ওই দুটো সেটের একই মানে যে পদগুলো বা উপাদানগুলো থাকবে সেগুলো সবই যেন এক হয়, একটাও কম বেশি হলে হবে না, সবই যেন একই হয়। এর কাছে 4 জন আছে, 1 2 3 4, ওর কাছেও কিন্তু 1 2 3 4ই থাকতে হবে। সেখানে এখানে একটু উল্টোপাল্টা হয়ে আছে, 1 2টা এখানে 2 লেখো, 1 2 3 4, এখানে কিন্তু 1 2 3 4ই থাকতে হবে, সেখানে উল্টোপাল্টা হয়ে থাকতে পারে। ক্রমটা বা অর্ডারটা যে ধরুন উল্টোপাল্টা থাকতে পারে তাতে কিছু ম্যাটার করে না, কিন্তু ওই পদগুলোকেই বা উপাদানগুলোকেই থাকতে হবে। তাহলে এখানে এই যে এ আর বি বলেছি, এরা কিন্তু সমান, এ এবং বিকে কিন্তু আমরা সমান সেট বলতে পারি। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট উপসেট বা সাবসেট। নেক্সট হচ্ছে আমাদের উপসেট বা সাবসেট। দেখো উপসেট কাকে বলে? উপসেট মানে কি? উপ মানে হচ্ছে কোনো একটা সেটের অংশ, কোনো একটা সেটের অংশ মানে পার্ট, কোনো একটা সেটের অংশ। একটা সেট যদি উপসেট হয় তার মানে সেই সেটটা আর একটা সেটের অংশ বা পার্ট, ঠিক আছে? অংশ বা পার্ট, সেটাই হচ্ছে উপসেট। দেখো আমি সংজ্ঞাটা কি লিখেছি, কোনো একটি সেট এ কে বি সেটের উপসেট বলা হবে যদি এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের উপাদান হয়। অর্থাৎ এক্স যদি এর মধ্যে থাকে, এক্স যদি এর মধ্যে অন্তর্ভুক্ত হয়, তাহলে এক্সটা বিতেও অন্তর্ভুক্ত হবে। কি বললাম বোঝা গেল? খুব সহজ করে বলি, দেখো একটা সেট আছে, ধরো এইটা একটা সেট আছে, এই সেটটার নাম বললাম আমরা বি। এবার এই সেটের যদি আমরা একটা উপসেট বলি, তার মানে সে হচ্ছে এর ভিতরের কোনো একটা সেট। এইটা ধরো এ সেট, তাহলে এই এ সেটটা হচ্ছে বি সেটের উপসেট। মানে কোনো একটা সেটের একটুকু অংশকে যদি উঠিয়ে নিয়ে আসা যায়, কোনো একটা অংশকে, এর যদি কোনো একটা অংশকে তুলে নিয়ে আসতে পারি, এই এর এত বড় জায়গা ছিল বি এর, তার থেকে আমি এই অংশটা তুলে নিলাম, তার মানে এইটা হচ্ছে কিন্তু বি এর একটা উপসেট। কোনো একটা সেটের কোনো একটা অংশ বা কোনো একটা পার্ট অফ সেট যদি হয়, সেইটাকে বলবো আমরা উপসেট। বোঝা গেল? এখানে যেটা সংজ্ঞার সঙ্গে একবার মিলিয়ে নাও, কি বলেছি, যে একটি সেট এ কে বি সেটের উপসেট বলা হবে যদি এ সেটের যে সমস্ত এলিমেন্টগুলো আছে, এ সেটে যারা আছে তারা প্রত্যেকটি বি সেটের উপাদান হবে। ভালো করে দেখো, যারা 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 এর কাছে আছে তারা তো সবাই বি এর কাছে ছিল, আমি তো এ কে বি এর কাছ থেকে ধার করেই বানিয়েছি, এরতে বি এর কাছ থেকে কিছু পদ বা উপাদান নিয়ে এসেই আমি এটাকে বানিয়েছি, অর্থাৎ এটা কিন্তু বি এরই একটা অংশ। অর্থাৎ এ সেটে যত উপাদান আছে তারা সবাই কিন্তু বি এর কাছে আছে। বোঝা গেল? মানে যদি তোমার ডিস্ট্রিক্টের কথা বলি, যদি তোমরা যে ডিস্ট্রিক্টে আছো সেই ডিস্ট্রিক্টটা হচ্ছে তোমার স্টেটের সাবসেট, ঠিক আছে? তোমরা যে জেলাতে আছো সেই জেলাটা হচ্ছে তোমার রাজ্যের উপসেট, তোমার রাজ্যটা হচ্ছে আবার তোমার দেশের উপসেট, তোমার দেশটা হচ্ছে আবার তোমার মহাদেশের উপসেট। বোঝা গেল কি বললাম? মানে তোমার বাড়িটা হচ্ছে তোমার গ্রামের উপসেট, তোমার গ্রামটা হচ্ছে তোমার অঞ্চলের উপসেট, তোমার অঞ্চলটা আবার তোমার ব্লকের উপসেট, তোমার ব্লকটা হচ্ছে আবার তোমার জেলার উপসেট। বোঝা গেল? নিশ্চয়ই বোঝাতে পারলাম যে বড় একটা সেট আছে, তার মধ্যে এইটা একটা উপসেট, তার মধ্যে আবার এইটা একটা উপসেট, তার মধ্যে আবার এইটা একটা উপসেট। এরকম আমরা বাস্তব সংখ্যা যে চ্যাপ্টার 1-এ ছিল, বাস্তব সংখ্যা 9 10-এ, সেখানে তোমরা পড়েছিলে 9 10-এ যেটাই ছিল, যে এখানে কিন্তু এরকম ধরনের একটা জিনিস কিন্তু ছিল, দেখবে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, তাই না? তারপর হচ্ছে তোমার মূলত সংখ্যা, অমূলত সংখ্যা, সবটাকে মিলিয়ে স্বাভাবিক সংখ্যা। তো সেই ধরনের জিনিস উপসেট মানে হচ্ছে যে কোনো একটা সেটের যদি আমরা কোনো একটা যে কোনো একটু জায়গা আমি নিয়ে নিলাম, ঠিক আছে?
তাহলে সেটা হচ্ছে তোমার উপসেট। মানে তোমার বাড়িটা যদি আমি ধরি, কারণ আমরা আগেই বলেছি যে সেট মানে হচ্ছে কিন্তু সেট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই দ্বিতীয় বন্ধনীটা বলেছিলাম যে সেটের বাড়ি, সেটের তো একটা বাড়ি আছে বলেছিলাম, এটা তৃতীয় সেটের বাড়ি। ওর মধ্যে কারা কারা থাকবে, ওই যে সেটগুলো তুমি যে শর্তটা দেবে সেই শর্ত যারা মানবে তারাই এর মধ্যে থাকবে, ঠিক আছে। তো এই সেটের বাড়িতে যারা থাকবে সেই যে পদগুলো থাকছে সেটা তো কোনো একটা জায়গার আবার অংশ, ঠিক আছে। তাহলে যদি আমরা বলি ধরো 1 2 3 4 একটা সেট নিয়েছি, তাহলে 1 2 3 4 স্বাভাবিক সংখ্যার যে সেটটা আছে তার কি সাবসেট উপসেট হবে না? উপসেট 1 2 3 4, কারণ স্বাভাবিক সংখ্যাতে 1 2 3 4 5 করে অসংখ্য আছে, সেখান থেকে আমি শুধুমাত্র 1 2 3 4কে নিয়ে এসেছি, অর্থাৎ এটা কিন্তু স্বাভাবিক সংখ্যার একটা উপসেট। নিশ্চয়ই বুঝতে পেরেছো উপসেট, খুব সহজ। বেশ, নেক্সট দেখো নোট করে দিয়েছি আমি একটা, এখানে উদাহরণ একটা দেওয়া আছে, দেখো এ হচ্ছে 1 2 1 2, হ্যাঁ, বি নিয়েছি 1 2 3 4, অর্থাৎ এর কাছে যে সমস্ত এলিমেন্টগুলো আছে তারা সবাই কিন্তু বি এর কাছে আছে, ঠিক আছে। অর্থাৎ এটা আর কিছুই নয়, বি এরই কোনো একটা অংশ, এটা আর কিছুই নয়, বি এরই কোনো একটা অংশ, অর্থাৎ এটা হচ্ছে বি এর উপসেট। উপসেটকে এই চিহ্ন দিয়ে লেখা হয়, এরকমভাবে চিহ্নটা লেখা হয়, ঠিক আছে। এটা মনে রাখবে কি করে, এই রকম চিহ্ন ছিল না, এদিকে কে ছিল, এদিকে ছিল ছোট সংখ্যা থাকতো আর এদিকে থাকতো বড় সংখ্যা, ঠিক আছে। এদিকে থাকতো কে সংখ্যা, এদিকে থাকতো ছোট আর এদিকে থাকতো বড় সংখ্যা, ঠিক ওইভাবেই ভাববে, কারণ নিশ্চয়ই উপসেটটা তো যার উপসেট তার থেকে তো ছোট, তাহলে ছোটটা এইদিকে যাবে আর বড়টা এইদিকে থাকবে, এরকম একই রকম করে কম্পেয়ার করে মনে রাখতে পারো, ঠিক আছে। যে যেটা ছোট সেট সেটা এইদিকে যাবে আর আর বড় সেটটা এইদিকে থাকবে। এই বি সেটটারও একটা নাম আছে, বি সেটকে বলা হয় এ সেটের, বিটাকে বলা হয় কি সেট, বিটাকে বলা হয় অধিসেট, বি সেটকে বলা হয় অধিসেট, বি সেটকে বলা হয় অধিসেট বা সুপার সেট, বি সেটকে বলা হয় অধিসেট, ঠিক আছে। বি হচ্ছে এর অধিসেট আর এ হচ্ছে বি এর উপসেট, অর্থাৎ যে ছোট সে হচ্ছে উপসেট, এটা হচ্ছে কি, এটা হচ্ছে উপসেট আর বিটা হচ্ছে অধিসেট, যে বড় সে হচ্ছে অধিসেট বা সুপারসেট আর যে ছোট সে হচ্ছে উপসেট বা সাবসেট, ওকে। বেশ, তাহলে এখানে বিকে আমরা এর অধিসেট বলতে পারি আর এটা হচ্ছে বি এর উপসেট, ঠিক আছে। এখানে যদিও এই সিম্বলটা না দিয়ে এর নিচে একটা দাগও দিতে হবে, এরকম করে লিখবে, ঠিক আছে। এইটা হলো উপসেটের চিহ্ন। এরপরে আমরা আর একটা জিনিস আসবো যেটাকে বলে যথার্থ উপসেট, সেটা কি জিনিস আমরা বুঝবো, তখন আমরা বুঝবো যে এই দাগটা কেন দিলাম, ঠিক আছে। কারণ আমরা দেখো এখানে লিখতাম না লেস অর ইকুয়াল টু, যদি সমানও হতে পারে বা থেকে ছোটও হতে পারে, তার জন্য এখানে যেহেতু আমরা যদি কোনো একটা সেটকে বলি না, সেই সেটটা নিজেরও আবার সাবসেট হতে পারে। মানে ধরো আমরা যদি বলি বি, ধরো 1 2 3 4, বি কিন্তু বি এর আবার সাবসেট, মানে বি কিন্তু বি এর আবার উপসেট, মানে কোনো সেট নিজের নিজের উপসেট হতে পারে, কিন্তু সেই উপসেটটা কিন্তু উপসেটই বটে কিন্তু যথার্থ নয়, সেটা আমরা এখনই এরপরে জিনিস মানে টপিকটা দিয়ে আসছি। তোমরা আপাতত এখানে নোট কোটা একটু বলে দিই, তারপর আমরা পরের টপিকে আসছি যে ওইটা কি বলতে চাইছি। তাহলে আপাতত তোমরা মনে রাখো যে উপসেটের সিম্বলে কিন্তু এই সিম্বলটা, মানে উপসেটের সিম্বল হচ্ছে এরকম দিতে হবে, তার নিচে কিন্তু একটা দাগ দিতে হবে, ঠিক আছে। বেশ, নোট দেখো 1 2 3 4 করে আমরা 3টে নোট আছে। 1 নম্বর নোট হচ্ছে কোনো সেট নিজে নিজের উপসেট হতে পারে, এটা কিন্তু উপসেট বটে কিন্তু এটা যথার্থ উপসেট নয়। আমরা এখনই আসবো যথার্থ উপসেট কি জিনিস। যাই হোক, যে এটা মনে রাখো যে কোনো একটা সেট সে তার নিজের উপসেট হতে পারে, মানে পুরো সেটটাই কিন্তু আমরা কি বললাম যে কোনো একটা সেটের কোনো একটা অংশকে নিয়ে আসবো। এবার যদি বলে যে ধরো সে বলছে আমি পুরোটা জিনিসটাকেই নিয়ে নেবো, মানে পুরো গ্রামটাই ও কিনে নেবে, তাহলে সেটাও তো সেই ওই গ্রামের উপসেট হয়ে গেল, তাই না। মানে পুরোটাই যদি চলে আসে তাহলে কিন্তু সেটাও কিন্তু একটা উপসেট হবে, মানে ওর পার্ট যদি আসে, কোনো একটা অংশ যদি উঠে আসে সে তো উপসেট হবেই, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু যদি পুরো জিনিসটাই চলে আসে তাহলে সেও আবার তার নিজেরই উপসেট হতে পারে, বুঝা গেল। নেক্সট যেটা আসছে দেখো, যে আমরা এর আগে কার্ডিনাল বা মূল সংখ্যা বলে এসেছি যে এন অফ এ, অর্থাৎ এ সেটে যদি উপাদান সংখ্যা এক্স হয়, এর সেটে যদি উপাদান সংখ্যা এক্স হয় তাহলে এ সেটের উপসেটের সংখ্যা কতগুলো হবে, উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স। অর্থাৎ এখানেই বলতে পারবে দেখো এ সেটে যদি 1 আর 2 আছে তাহলে এই এ সেটের কতগুলো উপসেট হতে পারে, এর উপসেট হতে পারে, এতে কটা উপাদান আছে, 1 2
তাহলে এর উপসেট হবে 2^2, অর্থাৎ 4টে উপসেট কিন্তু এর হতে পারে। এর কটা উপসেট হতে পারে? এর উপসেট হতে পারে দেখো 2 × 4, অর্থাৎ 16টা উপসেট কিন্তু এর হতে পারে। কারা কারা সেটা আমরা আলোচনায় আসছি এরপরে। তাহলে কারণ আমাদের সূচক সেট বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু এই জিনিসটা লাগবে। তখন আমরা এই যে বলছি এই যে 4টে উপসেট কারা কারা, সেই উপসেটগুলোকেও আমরা ভিডিওটা লাস্টে দেখো সূচক সেটের আসছে, তখন আমরা বলে দেবো যে কারা কারা সেই উপসেটগুলো। ঠিক আছে, বেশ। এবার এখানে দেখো যেটা বললাম 1 2 3 4 4টে পদ আছে বা 4টে উপাদান আছে, অর্থাৎ এই বি সেটের কতগুলো উপসেট হতে পারে? 2^4, অর্থাৎ 16টা উপসেট কিন্তু এর হতে পারে। ঠিক আছে, কারা কারা সেই 16টা সেটা আমরা আসছি বললাম। 2 নাম্বারটা বুঝলাম নিশ্চয়ই, উপসেটের সংখ্যা আমরা এভাবে শর্ট প্রশ্নতে আসবে যে কোনো একটা সেট দিয়ে দেবে, ধরো তার কাছে 5টা পদ আছে, 4টে পদ আছে, বলো ওই সেটের কতগুলো উপসেট তুমি পেতে পারো। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে 2-এর মাথায় ওই সেটের কাছে যটা এলিমেন্ট আছে সেইটা। ঠিক আছে, নেক্সট দেখো খালি সেট বা ফাই সকল সেটেরই উপসেট। কারণ আমরা বললাম যে উপসেট মানে হচ্ছে কোনো একটা সেটের অংশ। তো যেটা খালি সেট বা এমটি সেট, তার কাছে তো কিছুই নেই, তার কাছে তো কোনো সেটই নেই, মানে কোনো পদই নাই, তাহলে সে তো যে কারোর উপসেট হয়ে বসে থাকবে। উপসেট মানে আমি বললাম যে কোনো একটা সেট আছে, তার কাছ থেকে কিছু এলিমেন্ট আমি তুলে আনলাম। আমি যদি কিছু ফাঁকা কোনো মানে কোনো উপাদানে যদি না হতে হয়, আমি যদি পুরোর মানে ধরো আমি বললাম, মানে মিথ্যা করে বললাম যে আমার কাছে 10টা চকলেট ছিল, আমি 0টা চকলেট উঠিয়ে আনলাম, তার মানে কটা চকলেট উঠালাম? কিছুই উঠায়নি। তাহলে সেটা তো কী হচ্ছে, সেটা তো অ্যাকচুয়ালি মানে আমি বলছি তো যে কোনো একটা অংশ উঠিয়ে আনলাম, তাহলে কিন্তু কোনোটাই উঠায়নি, তাহলে সেটাও কিন্তু একটা উপসেট। সেটা কে? সেটা হচ্ছে খালি সেট। তাহলে খালি সেট কিন্তু প্রত্যেকের উপসেট, কারণ যেহেতু খালি সেট তো ফাঁকা, সে ধরো এর উপসেট হতে পারে, এর উপসেট হতে পারে, এর উপসেট হতে পারে, এইটার উপসেট হতে পারে। কারণ খালি সেট মানে তোর কাছে কিছুই নেই, সবই ফাঁকা, তাহলে ও কিন্তু যে কোনো সেটেরই উপসেট হতে পারে। খালি সেট মানে এমটি সেট বা খালি সেট, সে কিন্তু সকল সেটের উপসেট। ঠিক আছে, যেমন আমরা বুঝি যে যোগের সময় বা বিয়োগের সময় শূন্যকে যদি কারোর সঙ্গে যোগ করো বা বিয়োগ করো, সে কিন্তু কিছুই পাল্টায় না। ঠিক সেরকম, যেহেতু এ খালি, সেহেতু ও তোর কাছে কিছুই নেই, ফাঁকা, তো ও তো যে কোনো সেটেরই কিন্তু উপসেট হতে পারবে। দেখো নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে যথার্থ উপসেট। যথার্থ উপসেট নামটা বোঝো, যে উপসেট, উপকথার অর্থ হচ্ছে কোনো একটা অংশ বিশেষ, মানে কোনো একটা পার্ট নিয়ে আস, অংশ। তাহলে যথার্থ মানে এই যে উপকথার যে মানেটা, উপকথার মানে হচ্ছে কোনো একটা অংশ উঠিয়ে আনা। ঠিক আছে, তো এই কথাটা যদি মেনে চলে, অর্থাৎ কোনো একটা যেন অংশই হয়। আমরা এর আগে বলে এলাম যে উপসেটের ক্ষেত্রে কোনো একটা সেট, সে পুরোপুরি সেটটাই কিন্তু চলে আসতে পারে, অর্থাৎ কোনো একটা সেট নিজের সাবসেট, কোনো নিজের উপসেট হতে পারে, নিজের উপসেট কিন্তু হতে পারে। কিন্তু সেখানে এই যে উপকথা, যেটা উপ মানে তো কি বললাম, ওর কোনো একটা সেটের অংশ, তাহলে সে যদি পুরো সেটটাই চলে আসে, তাহলে ওই অংশ বা উপকথার মানেটা তো ঠিকঠাক মেনটেন করলো না, তাহলে সেটা কিন্তু যথার্থ নয়। কিন্তু যথার্থ উপসেট হতে গেলে উপকথার যে মানে, উপকথার মানে তো ওর কোনো একটা অংশ, মানে কিছু যদি 10টা থাকে তাহলে 8টা আসুক, 7টা আসুক, 6টা আসুক, 9টা আসুক, 10টাই যদি চলে আসে, তাহলে উপকথার মানেটা তো দাঁড়ালো না, তাহলে সেটা কিন্তু যথার্থ নয়। সেটা উপসেট বটে, কিন্তু সেটা যথার্থ নয়। অর্থাৎ যথার্থ উপসেট হতে গেলে, দেখো আমি এখানে বলেছি কোনো সেট এ কে বি সেটের যথার্থ উপসেট বলা হবে যদি এ সেটে কমপক্ষে একটা পদও বা একটা উপাদানও কম থাকবে বি এর থেকে। এ সেটে বি এর থেকে কমপক্ষে একটা, অর্থাৎ বি এর কাছে যদি 10টা থাকে, এর কাছে কমপক্ষে 9টাও থাকুক, একটাও যেন কম থাকে, তার থেকে বেশি কম থাকলে তো কোনো অসুবিধাই নাই। কারণ ও মানতে চাইছে যে যথার্থ কথার মানে হচ্ছে যে যে কথা মানে হচ্ছে অংশ, সেই কথাটা যেন মেনে চলে। ঠিক আছে, সেটা যদি একটাও কম হয় তাহলে তো অংশই হলো, 2টো কম হোক, 3টা কম হোক, 4টা কম হোক, সবাই কিন্তু যথার্থ উপসেট। বোঝা গেল? কিন্তু পুরো সেটটা যদি নিজে চলে আসে, সে কিন্তু কখনোই যথার্থ নয়, কারণ যথার্থ মানে উপসেটের কথাটা কিন্তু সে ঠিকঠাক মানছে না।
তাহলে উপসেট বলছি, অথচ উপসেটের মানে তো অংশ, তো অংশই যদি না হয়, পুরো নিজেই যদি চলে আসে, গোটাটাই যদি চলে আসে, তাহলে আর উপসেটের কী হলো? তাহলে সেটা শুধু উপসেট বলবো, কিন্তু সেটাকে যথার্থ উপসেট বলবো না। তাহলে যথার্থ হতে গেলে যার উপসেট বলছি তার থেকে কমপক্ষে একটা এলিমেন্টও যেন কম থাকে, যেন একটা এলিমেন্টও কম থাকে, একটা উপাদানও যেন কম থাকে। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি, দেখো বি বলেছি 1 2 3 4 5 6, এর কাছে আছে 1 2 3 4, তাহলে এর কাছে কমপক্ষে কটা এলিমেন্ট কম আছে? দেখো 5টাও নেই, 6টাও নেই। তাহলে এইটা হচ্ছে বি এর কিন্তু যথার্থ উপসেট। ঠিক আছে, এটা যথার্থ ভালো ছেলে। ঠিক আছে, যথার্থ উপসেট, যথার্থ মানে প্রপারলি মেনটেন করছে সাবসেটের যে ডেফিনেশন সেটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কিন্তু যথার্থ উপসেট। এখানে দুটো কম না থাকলেও চলবে, একটা হলেও তাকেও কিন্তু আমরা যথার্থ বলতে পারবো। কমপক্ষে বলেছি, একটা হলেও চলবে, দুটো হলেও চলবে, তিনটা হলেও চলবে, অনেক কম হলেও চলবে, কিন্তু কমপক্ষে দাদা একটা কম থাকুক। ঠিক আছে, যে একটা যেন কম রাখো, তাহলে সেটাকে আমরা বলবো যথার্থ উপসেট। কিন্তু পুরোটাই যদি নিয়ে চলে আসো, তাকে আমরা যথার্থ বলতে পারবো না, তাকে আমরা উপসেট বলবো। তুমি যখন জোর করছো তার জন্য আমরা সেটাকে উপসেট বলে দিলাম, কিন্তু সেটাকে যথার্থ বলবো না। এবং যথার্থ হবে যখন, তখন সেই ইকুয়ালিটি সাইন যেটা বলেছিলাম সেইটা আর থাকবে না, কারণ যেহেতু ওখানে গোটা সেটটাই চলে আসছিল, সেও যেহেতু উপসেট হয়ে গেছিলো, তার লাগে এখানে কিন্তু ইকুয়াল সাইনটা দিচ্ছিলাম, কিন্তু এখানে কিন্তু আর ইকুয়াল সাইনটার প্রয়োজন নেই। নিশ্চয়ই বুঝতে পেরেছো? ওকে, এখানে কিন্তু ইকুয়াল সাইনটা দরকার হবে না। এইটা হচ্ছে কিন্তু যথার্থ উপসেটের সিম্বল। নেক্সট হচ্ছে, দেখো নোট করে লিখে দিয়েছি, আমরা কিন্তু উপসেটের সংখ্যা মানে কোনো একটা সেটের কতগুলো উপসেট হতে পারে তার কিন্তু আমরা একটা ফর্মুলা মতন আগে করে নিয়েছি নোটে। এবার তার যথার্থ উপসেটটাও করে নেবো। যথার্থ উপসেট খুব সহজ, কারণ দেখো এন অফ এ মানে এতে যদি এক্সট্রা পদ থাকে বা এক্সট্রা উপাদান থাকে, তাহলে এ সেটের যথার্থ উপসেট কতগুলো হবে? আমরা উপসেট কত পেয়েছিলাম? 2⁴x। তাহলে যথার্থ একটা কমিয়ে দাও, মানে ওই গোটা সেটটা যেন না আসে, গোটা সেটটা বাদ দিয়ে বাকি সবাই তো যথার্থ। ভালো করে ভাবো, মানে পুরো সেটটা থেকে একটা কম হলে সেই তো যথার্থ। তাহলে পুরো সেটটা আছে তাকে শুধু বাদ দাও। বোঝা গেল কি বললাম? ধরো কারো কাছে 10টা পদ আছে, বা এর কাছে যেমন 1 2 3 4 5 6টা পদ আছে, বা এর কাছে যদি বলি বেশ 6টা পদ আছে, তাহলে এই 6টা পদ যদি চলে আসে, তাহলে সে শুধু উপসেট। তাহলে ওকে বাদ দিয়ে, মানে বিটাকে বাদ দিয়ে, পুরো বিটাকে বাদ দিয়ে বাকি সবাই তো ওর উপসেট। মানে 1 যদি একা থাকে সেও হবে, 2 3 4 5 সবাই থাকুক, আচ্ছা একটা কম থাকুক, 1 2 3 4 5 হোক, 1 2 3 4 হোক, 1 2 3 হোক, 1 2 হোক, 1 হোক, 5 হোক, সবাই কিন্তু যথার্থ, সবাই কি যথার্থ উপসেট। তাহলে যথার্থ এই কথাটা মানছে না একটাই বদমাস ছেলে, সেটা হচ্ছে ওই সেটটা নিজে। কারণ ওই সেটটা যদি পুরোটা চলে আসছে, তাহলে সে কিন্তু আর উপসেটটা যথার্থতা কিন্তু থাকছে না। অর্থাৎ যথার্থ উপসেট হতে গেলে ওই পুরো সেটটা বাদ দিয়ে বাকিরা সবাই, তাহলে উপসেটের সংখ্যা যা হয়েছিল সেইখান থেকে একটা বাদ যাবে, কে হচ্ছে ওই পুরো সেটটা বাদ যাবে, মানে একটা কম হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এ সেটে বলি 1 2 3 4টে এলিমেন্ট আছে, তাহলে এর যথার্থ উপসেট কটা হবে? এমনি উপসেট তো বলতে পারবে, এর উপসেট হয়েছিল 2 এর মাথায় 4, মানে কটা? 16টা। তাহলে যথার্থ বললে একটা কম, তার মানে 15টা হবে যথার্থ। ঠিক আছে, 16টা উপসেট আর যথার্থ হচ্ছে 15টা, আর মানে গোটা সেট এটা বাদ দিয়ে বাকি সবাই তো যথার্থ। বোঝা গেল? তাহলে একটা এলিমেন্ট কমবে যথার্থ হতে। বেশ, নেক্সট টপিক যেটা আছে দেখো, বাস্তব সংখ্যা সেট আর, এটা কি সসীম না অসীম? এটা কিন্তু একটা অসীম সেট, আমরা কি বললাম? অসীম মানে যে সেটের উপাদান তুমি গুণে শেষ করতে পারবে না। সারাদিন তুমি যদি মুড়ি খেয়ে, ভাত খেয়ে, জল খেয়ে লেগে থাকো, কিন্তু কোনো মতেই সেটের উপাদান গুণে আর শেষ হবে না। ঠিক আছে, সেই সমুদ্রের বালি গোনা হয়ে যাবে বা নদীর বালি গোনা হয়ে যাবে, তাই না? নদীর বালি যদি সেট বানাও, তাহলে সেটা তো নদীর বালি তো সেটই হবে না, কারণ সেট হতে গেলে আমরা আগেই বলি যে সুনির্দিষ্ট সংগ্রহ হতে হবে। সুনির্দিষ্ট সংগ্রহ তো নয়, কারণ একটা বালিকে তুমি দেখালে সেই বালিটা পরবর্তীকালে আর তুমি খুঁজেই পাবে না, তাহলে সেটাকে তুমি আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারছো না, তাহলে সেটা কিন্তু সেট হবে না। ঠিক আছে, যাই হোক, যদি সেট হতো তাহলে কিন্তু সেটা অসীমই হতো। তো এখানে বলছে এই যে স্বাভাবিক সংখ্যা, বাস্তব সংখ্যা যে সেট আর, এর উপসেট হিসাবে ইন্টারভ্যালের কথা আমরা খুব শুনেছি। ইন্টারভ্যাল, হয়েছে, ইন্টারভ্যালটা আমরা কি জিনিস সেটা আমরা একটু বুঝে নেবো। দেখো বলছি আমরা যে এ বি এর চিহ্নটা আগেই বলেছি, বিলংস টু বা অন্তর্ভুক্ত, এ বি আর এর মধ্যে আছে। ঠিক আছে, এ আর বিটা কোথায় আছে? আর এর মধ্যে আছে, যেখানে এটা হচ্ছে বি এর থেকে ছোট, তাহলে
এক্স এমন যে এক্সটা কোথা থেকে কোথা আছে, এ থেকে বি এর মধ্যে আছে, এ থেকে বি এর মধ্যে, মানে এক্সটা হচ্ছে এ আর বি এর মধ্যে কোনো একটা বাস্তব সংখ্যা। কারণ দেখো এ বিটা কোথা থেকে উঠছে, এ বিটা তো বাস্তব সংখ্যা থেকে উঠছে। এ বিটা কোথা থেকে তুলেছি, বাস্তব সংখ্যা থেকে তুলেছি। তাহলে এ বিটা হচ্ছে কোনো দুটো বাস্তব সংখ্যা। এবার এই দুটো বাস্তব সংখ্যার মধ্যে যে সমস্ত বাস্তব আছে সেইটাই হচ্ছে তোমার ওপেন ইন্টারভ্যাল, সেটাই হচ্ছে ওপেন ইন্টারভ্যাল। ঠিক আছে, যেটাকে আমরা প্রথম বন্ধনী দিয়ে প্রকাশ করব। এরকম প্রথম বন্ধনী দিয়ে লিখবো এ কমা বি, এটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল। এ কমা বি মানে বুঝলাম। তাহলে তোমরা এবার মনে করবে যে তাহলে এই যে এটা এটা ওপেন ইন্টারভ্যাল, এটা মানে কি বুঝলাম, যে এ থেকে বি এর মধ্যে, এ বিটা নয়, এ থেকে বি এর মধ্যে যে সমস্ত বাস্তব সংখ্যা আছে তারাই হচ্ছে এর উপাদান। এটাও কিন্তু একটা সেটই বটে। এটা কার উপসেট, এটা হচ্ছে বাস্তব সংখ্যার একটা উপসেট। ঠিক আছে, এবার বলো এই যে ওপেন ইন্টারভ্যালটা লিখলাম এর মধ্যে কতগুলো উপাদান আছে, সসীম না অসীম? সবাই হয়তো ভাববে যে তো এ আর বি এর মধ্যে সসীমই হবে, না, এ আর বি এর মধ্যে কিন্তু অসীম। এ আর বি এর মধ্যে অসীম। আমি যদি এ বিটা ধরো 1 আর 2 ধরে নিই, তাহলে তোমরা কি ভাববে যে 1 আর 2 এর মধ্যে কোনো সংখ্যাই নাই স্যার? কিন্তু 1 আর 2 এর মধ্যে আমি বলছি কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা নয়, বাস্তব সংখ্যা। এর মধ্যে স্বাভাবিক সংখ্যা নেই, কিন্তু বাস্তব সংখ্যা তো অসংখ্য আছে। 1.1, 1.2, 1.3, 1.11, 1.112, এ তো আমরা টেনে পড়েছি, তাই না? তাহলে 1 আর 2 এর মধ্যে কতগুলো স্বাভাবিক সংখ্যা হতে পারে, এই বাস্তব সংখ্যা হতে পারে? স্বাভাবিক তো নেই। কতগুলো স্বাভাবিক সংখ্যা, বাস্তব সংখ্যা হতে পারে? অসংখ্য। অর্থাৎ একটা ইন্টারভ্যাল যেটা বলছি যে ওপেন ইন্টারভ্যাল এ বি, এর মধ্যে কিন্তু অসংখ্য উপাদান কিন্তু আছে। ঠিক আছে, বেশ। এইবার ক্লোজ কখন বলবো? ঠিক আছে, এখানে দেখো তারপরে লিখেছি যে এ বির মধ্যে সমস্ত বাস্তব সংখ্যা এ আর বি এর মধ্যে, এ আর বি তো, এ আর বি দুটোই তো বাস্তব সংখ্যা, তাহলে এ আর বি এর মধ্যে যত বাস্তব সংখ্যা থাকে সবাই কিন্তু এই ওপেন ইন্টারভ্যাল এ বির মধ্যে থাকে। ঠিক আছে, ওপেন ইন্টারভ্যাল এ বির মধ্যে থাকে, কিন্তু এ আর বি যে প্রান্ত বিন্দু দুটো সেই দুটো কিন্তু থাকে না। অর্থাৎ এইটা যদি তুমি একটা ইন্টারভ্যাল ভাবো, এটা মাইনাস ইনফিনিটি, এটা ধরো প্লাস ইনফিনিটি। ঠিক আছে, এটা ধরো 0, এখানে আমি ধরলাম এ আর এখানে ধরলাম আমরা বি। অর্থাৎ এ আর বি এর মাঝখানে যারা আছে, এ আর বি এর মধ্যে যে সমস্ত বাস্তব আছে তারাই কিন্তু এখানে থাকবে। এ আর বি তো থাকছে না, এ আর বি প্রান্ত বিন্দু দুটি কিন্তু এর মধ্যে থাকে না, এর মধ্যে কিন্তু থাকে না। অর্থাৎ এই যে এই একটা প্রান্তবিন্দু আর এই যে প্রান্তবিন্দু, অর্থাৎ এ আর বিটা কিন্তু আমরা এখানে নিচ্ছি না। বাকি কিন্তু সমস্ত এলিমেন্ট, সমস্ত উপাদান যারা আছে ওর মধ্যে সবাই কিন্তু এর মধ্যে থাকবে। ঠিক আছে, তারপরে দেখো আমরা এরপরে ক্লোজটা দেখে। তাহলে দেখো ওপেন যেটা বললাম সেখানে কিন্তু এ বি যে প্রান্তবিন্দু দুটো সেটা কিন্তু থাকে না। কিন্তু যদি এ বিটাও যদি থেকে যায়, সেই সেটে যদি যে সেটে থেকে যায় সেই সেটকে বলা হয়, সেই সেটটা কীরকম লিখবো, এক্স এমন যে এ লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু বি, এটাকে বলা হয় ক্লোজ ইন্টারভ্যাল, যেটাকে আমরা থার্ড ব্র্যাকেট এ বি দিয়ে লিখি। থার্ড ব্র্যাকেট এ বি সমান কেমন, থার্ড ব্র্যাকেট এ বি, অর্থাৎ ক্লোজ ইন্টারভ্যাল এ বি হচ্ছে এ আর বি এর মধ্যে সমস্ত বাস্তব তো থাকবেই, তার সঙ্গে এ আর বিটাকেও ধরছি, এ আর বিটাকেও ধরছি। মানে এখানে ধরো মাইনাস ইনফিনিটি, এটা প্লাস ইনফিনিটি, এটা 0, এইটা ধরো এ আর এইটা ধরো বি। যদি ক্লোজ বলি, ওপেনের ক্ষেত্রে কি বলেছিলাম, এইখান থেকে এইটা, এটা এ আর বি এই দুটোকে বাদ দিয়ে এদের মাঝখানে যারা থাকবে সমস্ত বাস্তবকে নিয়েছিলাম, কিন্তু এ আর বিকে কিন্তু নিইনি, এখানে কিন্তু নেওয়া হয়নি। কিন্তু যখন ক্লোজড বলবো, বদ্ধ ইন্টারভ্যাল যখন হবে, তখন সেটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। তখন কিন্তু এইটা থেকে এই পর্যন্ত, অর্থাৎ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই এটাকেও নেবো, সেখান থেকে শুরু করে বিটাকেও নেবো। মানে যখন সেখানে লিখবো তাহলে তখন তার কাছে কিন্তু এ থাকবে, তারপরে এর পর যারা আছে তারা থাকবে, তারপর বি থাকবে এই সেটের মধ্যে। বোঝা গেল কি বললাম? তাহলে ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে এটাও কিন্তু লাস্ট যে দুটো প্রান্তবিন্দু যে দুটো তারাও কিন্তু এখানে আসবে। অর্থাৎ এ থাকবে প্রথম, শেষে থাকবে বি, আর মাঝখানে ওর মাঝে যে সমস্ত বাস্তব সংখ্যা আছে, অসংখ্য বাস্তব সংখ্যা আছে, তারা সবাই কিন্তু থাকবে। কিন্তু যখন মুক্ত বললাম বা ওপেন বললাম ইন্টারভ্যাল, তখন কিন্তু এ আর বিটা থাকবে না, এদের মাঝখানে যে বাস্তব সংখ্যাগুলো থাকবে তারাই কিন্তু এখানে থাকবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এটাও কিন্তু একটা উপসেট। কার উপসেট? এই যে আমরা রিয়েল বা বাস্তব সংখ্যাকে চিনি, সেই বাস্তব সংখ্যার একটা উপসেট হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল, বা আগে আমরা বললাম
ওপেন ইন্টারভ্যাল। ওকে, বেশ, নোট করে দেখো দুটো জিনিস লিখে দিয়েছি, একটা হচ্ছে সেমি ক্লোজড ইন্টারভ্যাল বা সেমি ওপেন, মানে আংশিক মুক্ত বা আংশিক বদ্ধ। এটা হচ্ছে আংশিক আংশিক মুক্ত বন্ধনী, আংশিক মুক্ত বা বদ্ধ। আংশিক মানে একদিকটা হয়তো মুক্ত আর একদিকটা হয়তো বদ্ধ। মানে যেমন বলেছি দেখো, এর দিকটা ক্লোজ করেছি, বি এর দিকটা ওপেন করেছি, ঠিক আছে। তার মানে এখানে যেমন বলবে, মানে থার্ড ব্র্যাকেট থাকা মানে কি এই পয়েন্টটাকেও নেব, আর ওপেন ফার্স্ট ব্র্যাকেট থাকা মানে কি ওইটাকে নেব না, মানে ওই দিকটা ওপেন। তাহলে যদি এই দিকটা ফার্স্ট ব্র্যাকেট থাকে তার মানে এর দিকটা ইকুয়াল টু থাকবে, আর যেহেতু এই দিকটা ওপেন তার মানে এই দিকটাতে কি থাকবে, ওইদিকে থাকবে না। ওইদিকে তোমার কি হবে, ওই দিকটা তোমার ফাঁকা হবে, ওই দিকটা তোমার ফাঁকা হবে, ওই দিকটাতে তোমার ইকুয়াল টু হবে না, মানে বি এর ঠিক আগে পর্যন্ত, অর্থাৎ এ থেকে শুরু করে বি এর ঠিক আগে পর্যন্ত নেব, ঠিক আছে। এটা তো আমরা আগেই বুঝলাম। আর যদি এর দিকে ওপেন থাকে বি এর দিকে ক্লোজ থাকে, তাহলে এর দিকটাতে ওপেন থাকবে মানে এটাকে নেব না, আর এদিকে ক্লোজ আছে তার মানে বিটাকে আমরা নেব, সোজা কথা, ঠিক আছে। এটা হলো আংশিক মুক্ত বা আংশিক বদ্ধ ইন্টারভ্যাল। নেক্সট হচ্ছে দেখো লেন্থ অফ ইন্টারভ্যাল। নেক্সট দেখো আছে লেন্থ অফ ইন্টারভ্যালস বা ইন্টারভ্যালের দৈর্ঘ্য কী। খুব সহজ, ইন্টারভ্যালের দৈর্ঘ্য হচ্ছে যে ইন্টারভ্যালটা বলবে তার বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা মাইনাস করো, এটাই হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে। সেটা ওপেন হোক, একদিকটা মানে আংশিকভাবে ওপেন হোক, বা আংশিকভাবে ক্লোজড হোক, বা বদ্ধ হোক, যাই হোক, যে কোনো ইন্টারভ্যাল যেগুলো বলছি সব টাইপের আমরা 4 ধরনের বললাম, যে একটা মুক্ত হতে পারে বা ওপেন হতে পারে, একটা আংশিক ওপেন, আংশিক ক্লোজ, আংশিক ওপেন হতে পারে, ঠিক আছে। একদিকে একটা দুদিকেই বদ্ধ বা ক্লোজড হতে পারে, একদিকে ওপেন আর একদিকে ক্লোজড হতে পারে, তো যাই হোক, তো যে কোনো ধরনের ইন্টারভ্যাল যারা আছে তাদের যদি আমরা দৈর্ঘ্য বলি তার মানে বি মাইনাস এ, এই সংখ্যাটা হচ্ছে তোমার ওই ইন্টারভ্যালের দৈর্ঘ্য, ঠিক আছে। যদি আমরা বলি ধরো 2,7 এরকম একটা ইন্টারভ্যাল, ধরো ক্লোজ ওপেন যাই বলবে, তাহলে এর দৈর্ঘ্য কত হবে, এর দৈর্ঘ্য হবে 5, 7 মাইনাস 2, এর দৈর্ঘ্য হবে কত 5, 7 মাইনাস 2, ঠিক আছে। নেক্সট দেখো সূচক সেট বা পাওয়ার সেট, যেটা আমরা বলেছিলাম যে কিছুক্ষণ পর আমরা বলবো যে কোনো একটা সেটের যে কতগুলো উপসেট পাবো সেটা তো আমরা অলরেডি বুঝেছি। তাহলে সেই উপসেটগুলো কারা, যদি বলছি 4টে বা 8টা বা 16টা আছে, সেই 16টা উপসেট কারা সেটা আমরা এবার একটু দেখে নেব, বা সূচক সেট কাকে বলে সেটা দেখে নেব। দেখো সূচক সেট বলছে খালি নয় এমন কোনো একটা সেট যদি এ হয়, খালি নয় মানে কোনো একটা নন এমটি সেট, মানে এর মধ্যে মিনিমাম একটা এলিমেন্টও আছে, যদি সেটটা ধর খালি হয়ে যায় তাহলে তার সূচক সেটটা কনসিডার করা পসিবল হবে না। তার জন্য আমি বললাম খালি নয় মানে একদম খালি নয় বা এমটি নয়, এরকম কোনো একটা সেট এ, এর সমস্ত উপসেটগুলোকে নিয়ে যে সেট হয়, অর্থাৎ কোনো একটা সেটের কতগুলো উপসেট হয় আমরা জানি, উপসেট কি কারা কারা, মানে উপসেট কতগুলো হয় জানি, উপসেট কী জিনিস সেটাও জেনে গেছি। এবার সেই সেটের কোনো একটা সেটের যত রকমের যতগুলো উপসেট হয়, সেই উপসেটগুলোকে নিয়ে যে সেটটা হবে, সেটাই হচ্ছে তোমার সূচক সেট। দেখো উদাহরণ নিই, এ একটা সেট নিয়েছে ধরো 1 2, এ সেটের মধ্যে কটা এলিমেন্ট আছে, কটা উপাদান আছে, দুটো উপাদান আছে, এ সেটের কাছে কটা উপাদান আছে, দুটো। এবার এ সেটের সূচক সেট, এটাকে আমরা এইভাবে লিখি পি অফ এ বা পি ব্র্যাকেটে এ, মানে পাওয়ার সেট। সূচক সেটের ইংরেজি নাম হচ্ছে পাওয়ার সেট, তার লাগে পি ব্র্যাকেটে এ, পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেট এ সেটের যদি আমরা পাওয়ার সেট বা সূচক সেট বলি, সেটা কে বললাম যে এ সেটে যে সমস্ত উপাদান আছে সেই উপাদানগুলোকে নিয়ে যতগুলো উপসেট বানাতে পারবে, সেই উপসেটগুলোই হচ্ছে সূচক সেটের এক একটা উপাদান। সূচক সেটের এক একটা উপাদান হচ্ছে যার সূচক সেট, সেই সেটের উপাদানগুলোকে নিয়ে যে উপসেটগুলো বানানো যেতে পারে সেইগুলি হচ্ছে ওই সূচক সেটের উপাদান। তাহলে এখানে কে আছে 1 2, আমরা তো ফর্মুলা জানি যে এর কাছে যদি দুটো পদ থাকে তাহলে এর উপসেট কটা হতে পারে, এর উপসেট হতে পারে 2 স্কোয়ার, ফর্মুলা আমরা জানি। তার মানে কটা উপসেট হতে পারে, 4টে। আমরা তখন বলেছিলাম যে আমরা পরে বলবো কে কী সেগুলো। দেখো এই 4টে উপসেটের মধ্যে কে কে, 1 একটা উপসেট, 2 একটা উপসেট, এই পুরো সেটটাও একটা উপসেট, কিন্তু সেটা যথার্থ নয় কিন্তু উপসেট বটে। তারপরে ফাঁকা সেট আমরা নোটে বলেছিলাম, ফাঁকা সেট কিন্তু বা খালি সেট কিন্তু প্রত্যেকের উপসেট। ফাইটাকে আমরা খালি সেট বলি, তো তাহলে ফাই কিন্তু সবার উপসেট, অর্থাৎ একটা উপসেট, একটা পদ থাকলে সে উপসেট, একটা একটা করে পুরো সেটটা আসে সেও উপসেট, আর ফাই একটা, তাহলে এর কটা 4টে কে কে 1 2
এই সেটটা গোটাটা একটা, আর খালি সেট ফাই ফাই তো সবারই হবে, ঠিক আছে। তাহলে এইগুলো হলো এর যে সূচক সেট তার কিন্তু উপাদান, ঠিক আছে। তাহলে সূচক সেট হচ্ছে কোনো সেটের যত সাবসেট হয় সেই সাবসেটগুলোর হচ্ছে যে সেটের উপাদান সেই হচ্ছে সূচক। অর্থাৎ সূচক সেটে কতগুলো পদ থাকতে পারে বা উপাদান থাকতে পারে সেটা আমরা ফর্মুলা যদিও অলরেডি করেছি, তবু নোট করে আমি এখানে লিখে দিচ্ছি। দেখো যে ধরো কোনো একটা সেটে যদি এক্সটা পদ থাকে তাহলে তার সূচক সেটে কতগুলো পদ থাকবে, 2^x। কারণ সূচক সেট বলতে কাকে বোঝায়? সূচক সেট বলতে ওই সেটের যতগুলো উপসেট হয় সেই উপসেটগুলোকে নিয়ে যে সেটটা হবে। তাহলে এর যতগুলো উপসেট হবে সেটাই হবে ওর সূচক সেটের পদ সংখ্যা বা উপাদান সংখ্যা। তাহলে সূচক সেটে কতগুলো সেট থাকবে? যতগুলো ওর সাবসেট হয়। আর সাবসেটের সংখ্যার ফর্মুলা তো আমরা আগেই জেনেছি, 2 এর মাথায় এক্স। এর কাছে যদি এক্সটা পদ থাকে তাহলে এর সাবসেট মানে উপসেট কটা হবে? 2^x। আর সেটাই হচ্ছে ওর সূচক সেটের পদ সংখ্যা বা উপাদান সংখ্যা, 2^x, ঠিক আছে। নেক্সট আসছি দেখো আমরা সার্বজনীন সেট। সার্বজনীন নাম শুনি বুঝতে পারছি, সার্বজনীন, ঠিক আছে। ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট বলতে আমরা কি বুঝি? দেখো যদি আমরা কিছু সেট ধরে নিলাম এবং সেই সমস্ত সেটের অধিসেট, এই কথাটা আমরা আগে বলে এসেছি। উপসেট মানে হচ্ছে ওই সেটের থেকে কোনো একটা অংশ বা ছোট, আর অধিসেট হচ্ছে ওই সেটের থেকে বড় সেট। মানে যার উপসেট সে হচ্ছে অধিসেট, যার উপসেট সে হচ্ছে অধিসেট, ঠিক আছে। তাহলে ওই সমস্ত সেটের যে অধিসেট, সমস্ত সেট মানে একটা সেট বলছি না আমি কয়েকটা, এখানে 2, 4, 5, 10টা 50টা সেট আমরা এখানে যদি ধরে নিই, যে সেই সেটগুলো সমস্ত সেটগুলোর যে অধিসেট মানে সেই সমস্ত সেটগুলোর যে বস সেই হচ্ছে তোমার সার্বজনীন সেট। সেই সমস্ত সেটগুলোর যে বস সেই হচ্ছে তোমার সার্বজনীন সেট। আমি একটা উদাহরণ নিয়েছি, দেখো তাহলে আরও ভালো বুঝতে হবে। ধরো এই একটা সেট নিয়েছি 2, 4, 6, বি এর কাছে নিয়েছি 1, 3, 5, সি এর কাছে নিয়েছি 0, 7। এখানে আমি 3টে সেট নিয়েছি। এবার শুধু 3টে নয়, 4টা হতে পারে, 10টা হতে পারে, 2টোও হতে পারে, যাই হোক অনেক সেটও হতে পারে। সেই সমস্ত সেটগুলোকে নিয়ে এই যে সেটগুলো আছে এই সব সেটগুলোর যে অধিসেট মানে সুপার সেট, হ্যাঁ, মানে এদের সবগুলোকে সবারই থেকেও বড় সেট, ঠিক আছে। এই সব সেটগুলোকে ধরে থাকবে যে সেট, এই সব সেটগুলোকে ধরে থাকবে যে সেট সেটাই হচ্ছে সার্বজনীন সেট, যেটাকে আমরা ক্যাপিটাল ইউ দিয়ে ডিনোট করি। সমান দেখো এই সমস্ত সেটের এলিমেন্টগুলোর কাছে থাকতে হবে, কারণ এ তো এরও অধিসেট, এরও অধিসেট, এরও অধিসেট। বা উল্টো করে যদি বলি, এটা ইউ এর উপসেট, বিটা ইউ এর উপসেট, সিটা ইউ এর উপসেট, ঠিক আছে। তাহলে তো এ যদি এর উপসেট হতে হয় তাহলে এই এলিমেন্টগুলো তো ইউ এর কাছে, এর যে উপাদান সেগুলো তো ইউ এর কাছে থাকতে হবে, এরগুলোও ইউ এর কাছে থাকতে হবে, এরগুলোও ইউ এর কাছে থাকতে হবে, তবে তো এ ইউ এর উপসেট হবে। তাহলে ইউ এর কাছে কে থাকবে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ এ বি সি সবার কাছে যত এলিমেন্ট থাকবে সেগুলোকে সব সাম আপ করে যেটা হবে সেইটা কিন্তু ইউনিভার্সাল বা সার্বজনীন সেটের কাছে থাকবে। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে এইটা হলো তোমার সার্বজনীন সেট। অর্থাৎ তুমি যত সেট তৈরি করছো সেই সমস্ত সেটগুলোর যে মাদার কপি, অর্থাৎ যেখান থেকে পদগুলোকে বা উপাদানগুলোকে তুলে তুমি সেটগুলো বানাচ্ছ সেই মাদার কপি সেট কি হচ্ছে তোমার সার্বজনীন বা ইউনিভার্সাল সেট। ওকে, নেক্সট দেখো আছে ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র। ভেন চিত্র সেটের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ভেন চিত্রে কি করা হয়? একটা আয়তক্ষেত্র আর একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত বলবো না, এখানে একটা লেখা ভুল হবে, এখানে কয়েকটা বৃত্ত লেখো, কয়েকটি বৃত্ত, হ্যাঁ, একটা আয়তক্ষেত্র এবং কয়েকটা বৃত্ত ব্যবহার করে সেটের সমস্ত সম্পর্ক যেগুলো আছে, সেটের অনেক রকম সম্পর্ক আছে যেগুলো এরপরে আমরা জানবো অপারেশনস অন সেট। তো সেই সমস্ত সম্পর্কগুলিকে বা সেটের যে কোনো ডেফিনেশন তুমি এই চিত্রের মাধ্যমে কিন্তু উপস্থাপন করতে পারবে, যেখানে আমরা কি কি ব্যবহার করব? একটা আয়তক্ষেত্র ব্যবহার করব আর কিছু বৃত্ত ব্যবহার করব। যেখানে দেখো আয়তক্ষেত্রটিকে সার্বজনীন সেট হিসাবে আর বাকি সেটগুলিকে বৃত্ত, বাকি যে সেটগুলো থাকবে তাদেরকে আমরা বৃত্ত বলবো, মানে বৃত্ত হিসাবে বৃত্ত চিহ্নিত করে লিখবো। আর যে সার্বজনীন সেট হবে সেটাকে আমরা একটা এরকম একটা আয়তক্ষেত্র দিয়ে প্রকাশ করব। এইটা একটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। ধরো এরকম একটা আয়তক্ষেত্র আছে যেটাকে আমরা ইউনিভার্সাল সেট বা সার্বজনীন সেট ইউ দিয়ে ডিনোট করব, আর যে বৃত্তটা ভিতরে লিখেছি এইটা হচ্ছে আমার সেট এ। এরকম 2টো সেট 3টে সেটও থাকতে পারে, তো সেখানে কিন্তু সেই সেটগুলোকে সেইভাবে প্রেজেন্ট করতে হবে। যাই হোক, যে সেটগুলো হবে তাদেরকে কিন্তু বৃত্ত দিয়ে প্রকাশ করব, আর
পুরো যে সার্বজনীন সেটটা আছে সেটাকে একটা আয়তক্ষেত্র দিয়ে প্রকাশ করব। এইভাবে কিন্তু বিভিন্ন সেটের সম্পর্ককে আমরা খুব সহজে এই ভেন চিত্র বা ভেন ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো। এখানে একটা যিনি এই জিনিসটা আবিষ্কার করেছেন তার নামটা একবার নেওয়া অবশ্যই দরকার। তার এই জিনিসটার জন্য সেটের যে অনেক যে কঠিন কঠিন কনসেপ্ট সেগুলো কিন্তু ভেন চিত্রের মাধ্যমে খুব সহজে বোঝা যাবে, ঠিক আছে। তো এটার আবিষ্কার করতে হচ্ছে জন ভেন বলে একজন ইংলিশ ম্যাথামেটিশিয়ানস বা লজিশিয়ান বলতে পারো, যার এখানে এক্সপানশন দেখো দেওয়া আছে 1834 টু 1883। জন ভেন, যিনি কিন্তু এই ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র কিন্তু আবিষ্কার করেছিলেন। তো এটা দিয়ে কিন্তু আমরা পরবর্তীকালে আরও যে জিনিসগুলো শিখবো আমরা, যে অপারেশনস অন সেট, সেগুলো কিন্তু এই ভেন চিত্রের মাধ্যমে আরও সহজ করে আমরা বুঝতে পারবো। দেখো নেক্সট টপিক যেটা আছে সেটের উপর বিভিন্ন প্রক্রিয়া, যেটা বললাম যে অপারেশনস অন সেট, সেটের উপর আমরা যেমন যে কোনো সংখ্যা যখন শিখি না, যে কোনো সংখ্যা যখন শিখি তখন সেই সংখ্যাটা কী করি, তাদের মধ্যে যোগ, প্রথমে তো সংখ্যা চিনতে হয়, বাচ্চারা যখন শেখে প্রথমে তাদেরকে সংখ্যা চেনাইতে হয়, তারপর সেই সমস্ত সংখ্যার উপর বিভিন্ন প্রক্রিয়া মানে যোগ, গুণ, ভাগ, বিয়োগ, এগুলো আস্তে আস্তে ক্লাস ওয়াইজ বাড়ে। তারপর আরও অনেক প্রক্রিয়া শিখি আমরা, সরল করা বা আরও অনেক রকম অ্যালজেব্রা সমস্ত কিছু প্রসেস আমরা আস্তে আস্তে শিখতে থাকি। তো যে কোনো সংখ্যা শিখলে বা নতুন জিনিস যখন আমাদের কাছে আসবে তখন সেই সমস্ত জিনিসের উপর আমরা বিভিন্ন প্রক্রিয়া, মানে আমরা যদি সংখ্যাই বলি তো সেই সংখ্যার উপরে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সেগুলো কিন্তু আস্তে আস্তে আমরা শিখতে থাকি। ঠিক সেই রকম আমরা যেহেতু এখন সেট সম্পর্কে কিছুটা ধারণা আশা করি তোমাদের হয়েছে, ঠিক আছে। বাকি কোনো যদি টপিক সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে, যে এই টপিকটা আরেকবার নেক্সট ভিডিওতে কিন্তু আলোচনা করবেন, তো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করবেন। আর ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করবে বাকি যাদের প্রয়োজন, ঠিক আছে। তবে আমরা নেক্সট ভিডিও আরও ভালো ভালো ভিডিও কিন্তু আমরা আনতে পারবো, ঠিক আছে। তো নেক্সট দেখো সেটের ওপর বিভিন্ন প্রক্রিয়া বা অপারেশনস অন সেটস যেটা আছে, সেটা ফার্স্ট টপিক যেটা আছে দেখো ইউনিয়ন অফ সেটস। ইউনিয়ন অফ সেট অর্থাৎ সেটের ইউনিয়ন। সেটের ইউনিয়ন বলতে কি বোঝায়, খুব সহজ, দুটি সেট এ ও বি, এ বি এর দুটি সেট এ ও বি এর ইউনিয়নকে এইভাবে লেখা হয়, এ ইউনিয়ন বি, মানে ইউ এর মতন, ইউই বলতে পারো, ক্যাপিটাল ইউ, এ ইউনিয়ন বি, এভাবে লেখা হয়। যেখানে এ ইউনিয়ন বি বলতে কি বোঝায়, এ ইউনিয়ন বি বলতে বোঝায় এ ইউনিয়ন বিতে সেই সমস্ত এক্সরা থাকবে। এটা কি চিহ্ন বলেছিলাম, এমন যে এক্সটা এমন হবে যে এক্সটা এতে থাকবে অথবা বিতে থাকবে, এক্সটা এতে থাকবে অথবা বিতে থাকবে। অর্থাৎ মনে রাখবে ইউনিয়ন মানে হচ্ছে অথবা, আর পরে যেটা বলবো ইন্টারসেকশন বা ছেদ, সেটা মানে হচ্ছে এবং। তো ইউনিয়ন মানে কি বললাম, অথবা এতে থাকবে অথবা বিতে থাকবে। আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। ধরো আমি একটা উদাহরণ নিলাম, এ একটা এলিমেন্ট সেট নিলাম ধরো 1 2 3 4, ঠিক আছে। বি একটা সেট নিলাম ধরো 4 5 6, ঠিক আছে। তাহলে এ ইউনিয়ন বি যদি বলি তাহলে সেটা কে হবে, দেখো 1 2 3 4 5 6, কী করে লিখলাম, দেখো আমি বললাম যে এ ইউনিয়ন বিতে কে কে থাকবে, এ ইউনিয়ন বিতে তারা থাকবে যারা এতে থাকবে অথবা বিতে থাকবে। মানে এ আর বি এর সবাইকেই লিখতে হবে যেন কোনো কোনো একটা উপাদান দুবার না লেখা হয় বা 3বার না লেখা হয়, একবারই হবে। কারণ তুমি একটা জিনিস লক্ষ্য করো, 4টা কিন্তু এতেও ছিল, 4টা কিন্তু বিতেও ছিল, কিন্তু আমার সংজ্ঞা বলছে 4টে হয় এতে থাকবে অথবা বিতে থাকবে। তাহলে তুমি যদি এই 4টাকে তুমি যেহেতু এ ইউনিয়ন বিতে লিখে ফেলেছো, তার মানে ধরো এ থেকেই নিয়ে নিয়েছি, তাহলে সেইটাকে আর কিন্তু তুমি বি এর কাছ থেকে নিতে পারবে না, যেহেতু ইউনিয়ন মানে হচ্ছে অথবা। যদি 4টা তুমি যখন লিখছো, ধরো 1 2 3 4, এর কটা লিখে দিয়েছো, বিয়েরগুলো লিখতে শুরু করেছো কিন্তু বিয়ের প্রথমেই 4 আছে, অর্থাৎ কিন্তু 4টা আমি আর লিখবো না, কারণ সংজ্ঞা বলছে যে এই 4টা যদি এতে থাকে তাহলে আর বিতে থাকতে পারবে না, এতে থাকবে অথবা বিতে থাকবে। যেহেতু 4টি ইউনিয়নে আছে তার মানে হয় এতে থাকবে অথবা বিতে থাকবে, দু জায়গা থেকে কিন্তু তুমি তুলতে পারবে না। অর্থাৎ 4টে দু জায়গাতে থাকলেও তুমি কিন্তু একবারই লিখতে পারবে। অর্থাৎ এটা যদি আমি পুরোপুরি খুব সহজভাবে বলি যে ইউনিয়ন লিখতে হয় কিভাবে, এ আর বি সেট যত পদ আছে বা যত উপাদান আছে সবাইকে লিখে ফেলো, কাউকে রিপিট না করে। এ আর বি এ যারা যারা আছে প্রত্যেককে লিখে ফেলো, কাউকে রিপিট না করে, সবাইকে একবার করেই লিখবে, ঠিক আছে। এইটা হলো ইউনিয়ন। তুমি এটাকে ভেন চিত্রের মাধ্যমে আরও একটু ভালো করে বুঝতে পারবে। দেখো দেখো আমরা ভেন চিত্রটা কেমন হয়, তাহলে আমরা ভেন চিত্র বলেছিলাম যে একটা আয়তক্ষেত্র দেবো যেটাকে আমরা
সার্বজনীন সেট বললাম ইউ, ঠিক। এ একটা সেট বলেছি এটা, আর একটা সেট হচ্ছে এটা বি। তাহলে বলেছি দেখো এ সেট এবং বি সেট যদি কোনো একটা এলিমেন্ট ধরো আমি এইখানে ধরলাম, তাহলে সে কোথায় আছে, এতে আছে। মানে এই যে সিলেক্ট দাগ দিয়েছি না, এই যে দাগ দিয়েছি সিলেক্ট করেছি, এইটাই হচ্ছে এ ইউনিয়ন বি। এটাই হচ্ছে যেটা মানে ভেন চিত্রে যে জায়গাটা তোমার আর কি এরকম করে মানে রঙিল করা হয়, মানে সিলেক্ট করা হয়, সেই জায়গাটাকেই তোমার ওই সেটটা বোঝায় আর কি। মানে এ ইউনিয়ন বি বলতে এই জায়গাটাই বোঝাচ্ছে, এই যে যেটাকে দাগ দিয়ে দিয়ে আমরা চিহ্নিত করেছি, যে জায়গাটা চিহ্নিত করেছি সেটাই হচ্ছে তোমার এ ইউনিয়ন বি। অর্থাৎ এই জায়গাটা পুরোটাই হচ্ছে এ ইউনিয়ন বি। একটা জিনিস লক্ষ্য করো, এই যে মাঝখানে যেটা আছে, যেটা এর কাছেও ছিল, এই জায়গাটা এর কাছেও ছিল, বি এর কাছেও ছিল, এইটাও এর কাছেও ছিল, বি এর কাছেও ছিল, কিন্তু আমরা দেখো যখন চিহ্নিত করেছি তখন কিন্তু একবারই গিয়েছি চিহ্নিত করে। এরকম কি করেছি, এর জন্য একবার চিহ্নিত করেছি, বি এর জন্য আর একবার চিহ্নিত করেছি, তা তো করিনি। তাহলে তো এই মাঝের জায়গা তো আরও ডিপ হয়ে যেত, কারণ এর জন্য একবার দাগ দিতে হতো, বি এর জন্য আবার একবার দাগ দিতে হতো, কিন্তু এখানে দেখো আমি একবারই দাগ দিয়ে গিয়েছি। অর্থাৎ যে জায়গাটা এর কাছেও আছে বি এর কাছেও আছে সেটা কিন্তু আমরা একবারই নিয়েছি, যেটা যেহেতু ইউনিয়ন বলতে বোঝায় এতে থাকবে অথবা বিতে থাকবে। অর্থাৎ আমি যদি কোনো একটা এলিমেন্ট এইখানে ধরলি, ধরো এইখানে আছে, তাহলে সেই পদটাকে তুমি যদি এর ধরো, সেই পদটাকে তুমি যদি এর ধরো, তাহলে সেটা কিন্তু তুমি আর বি এর বলতে পারবে না, ঠিক। আর যদি তুমি বলো সেটা আমি বি এর কাছ থেকে নিয়েছি, তাহলে সেটা কিন্তু তুমি এর কাছ থেকে আর নিতে পারবে না। বোঝা গেল? এইটা হলো তোমার ইউনিয়ন। আর লেখার নিয়ম তো খুব সহজ করে বললাম, যে তুমি যদি সংজ্ঞার সঙ্গে মিলিয়ে নিতে চাও তার জন্য আমি একটু ভেঙে চুরে বললাম, কিন্তু ইউনিয়নে যদি লিখতে চাই যে ইউনিয়নে কারা কারা থাকবে, সেটা তো খুব সহজ, যে সবাইকে লিখে দেবো কাউকে রিপিট না করে। এটা তো খুব ভালো সহজ ব্যাপার, ঠিক আছে। নেক্সট আসে দেখো দুটি সেটের ছেদ বা ইন্টারসেকশন অফ টু সেটস। দুটি সেটের ছেদ বা ইন্টারসেকশন, তাহলে দুটি সেটের ছেদ বা ইন্টারসেকশনকে এইভাবে লেখা হয়, এ এরকম উল্টানো ইউ এর মতন উল্টানো ইউ, ঠিক আছে, এইভাবে লেখা হয়। যেখানে এই এ ইন্টারসেকশন বা এ ছেদ বি সমান কি এক্স থাকবে। কোন এক্স থাকবে? যে সমস্ত এক্স এতেও থাকবে এবং, ভালো করে লক্ষ্য করো আগেরটা বলেছিলাম অথবা, এবার কি বলছি, এবং এতেও থাকবে এবং বিতেও থাকবে। অর্থাৎ এই সেট দুটোই যদি আমরা নিই, এই সেট দুটো যদি আমরা নিই, তাহলে এ ইন্টারসেকশন বিতে কে থাকবে? এ ইন্টারসেকশন বিতে শুধুমাত্র যেটা এতেও থাকবে এবং বিতেও থাকবে, অর্থাৎ এ আর বি এর যেটা কমন বা সাধারণ, সে কিন্তু এ ইন্টারসেকশন বি বা এ ছেদ বিতে থাকবে। অর্থাৎ এখানে কে থাকবে? এখানে শুধুমাত্র 4 থাকবে, যে দুজনের কাছেই আছে। বোঝা গেল? অর্থাৎ ছেদ বলতে এতেও থাকতে হবে, তাকে বিতেও থাকতে হবে, দু জায়গাতেই যেটা থাকবে সেই কিন্তু ছেদ বা ইন্টারসেকশনে থাকবে। ভেন চিত্রটাও দেখে নিতে পারো, একই রকম ভেন চিত্র অলরেডি আমরা বুঝে গিয়েছি। যে ধরো এইটা, এই যে আয়তক্ষেত্র, সেটা যদি সার্বজনীন হয়, এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, তাহলে এ ইন্টারসেকশন বিটা কোনটা? এ ইন্টারসেকশন বি হচ্ছে এই যে চিহ্নিত করা জায়গাটা। কারণ আমরা বলেছি ইন্টারসেকশন মানে কি, এতেও থাকতে হবে বিতেও থাকতে হবে। অর্থাৎ এ এবং বি এর যে সাধারণ অঞ্চল বা কমন জায়গা, সেটা কোনটা? এই জায়গাটা। এ এবং বি এর যে সাধারণ অঞ্চল, সেইটাই তো ইন্টারসেকশন বা ছেদ। অর্থাৎ এই জায়গাটা হচ্ছে এ এবং বি এর সাধারণ অঞ্চল, ঠিক আছে। থাকে না অনেক জায়গায় দেখবে, জায়গা মানে ঘর করার সময়, বাড়ি করার সময় এও কিছুটা জায়গা ছেড়ে দেয়, ও কিছুটা জায়গা ছেড়ে দেয়, তারপরে এও কিছুটা, এরকম একটা বাড়ি আছে ধরো, এখানেও একটা বাড়ি আছে, ও ধরো কিছুটা জায়গা ছেড়ে দিল, এও কিছুটা জায়গা ছেড়ে দিল, এই মাঝে যে পোর্শনটা থাকে সেটা কিন্তু এই বাড়ির লোকও ব্যবহার করে, এই বাড়ির লোকও ব্যবহার করে। তো এইটাই হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার ইন্টারসেকশন বা ছেদ। মানে যে জায়গাটা এও দেবে ও দেবে, ও কিছুটা দিয়েছে এও কিছুটা দিয়েছে, দুজনে দিয়ে যে জায়গাটা হবে সেইটাই হচ্ছে তোমার ছেদ বা ইন্টারসেকশন। বোঝা গেল? নেক্সট দেখো এখানে কিছু মানে ইন্টারসেকশন আর ইউনিয়ন, এদের উপরে কিছু আমাদের নোট লিখে রেখেছি, মানে এগুলো বেসিক জিনিস। ধরো এ এবং ফাই, ফাই মানে কি ফাঁকা সেট বা খালি সেট, এর সঙ্গে খালি সেটের যদি আমরা ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন মানে কে, ইন্টারসেকশন মানে দুজনের মধ্যে যেটা কমন, দুজনের মধ্যে যেটা কমন জায়গা। তাহলে কমন বলতে, কমন যদি বলি তাহলে কমন বলতে তো যেটা ছোট সেটাই, তাই না। কমন ধরো এ বড় না ফাই বড়? এ বড়, ফাই তো ফাঁকা, ফাই তো ফাঁকা। তাহলে এই দুটোর মধ্যে ইন্টারসেকশন বা এটা একটা কি পয়েন্ট বলে মনে রাখবে, যখন ইন্টারসেকশন করব তখন কিন্তু ছোটটা হবে, তখন কোনটা হবে? ছোট সেট হবে, আচ্ছা। কখন? যখন আমরা ইন্টারসেকশন করব, যখন আমরা ইন্টারসেকশন করব তখন ছোট সেট হবে,
আর যখন আমরা ইউনিয়ন করব, ইউনিয়ন করার সময় কোনটা হবে, তখন কিন্তু আমাদের বড় সেটটা হবে। ঠিক আছে, দেখো এ বড়, এ ইন্টারসেকশন ফাই করছি, ফাইটা ছোট, তাহলে ফাইটা হবে, কারণ ইন্টারসেকশন বলতে তো আমরা কমনটা নেবো, তাই না? তাহলে এ আর বি এর মধ্যে কমন তো ছোট জায়গাটাই হবে, তাহলে তখন ফাইটা হবে। ইউ আর এ দুজনের মধ্যে ছোটকে, আমার ট্রিকটা মনে রাখো, তাহলেই হবে। কীটা মনে রাখো, যে ইন্টারসেকশনের দুটো সেটের যদি ইন্টারসেকশন করো তাহলে ছোট সেটটা উত্তর হবে, আর ইউনিয়ন করার সময় বড় সেটটা উত্তর হবে, বেসিক ব্যাপার। দেখো ইউ আর এ ছোটকে, এ চলে এসছে। এ আর এ নিজের নিজের সঙ্গে ইন্টারসেকশন করলে, যদি ধরো কোনো সেটের সঙ্গেই কমন বার করো, তাহলে সেই সেটটাই ফেরত আসবে, তাই না? তারপরে এটা কমোডিটি প্রপার্টি হোল্ড করে যে এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এ একই ব্যাপার, তাই না? এ ইন্টারসেকশন বি করলে যে সমস্ত এলিমেন্টগুলো আসবে, বি আর এর যদি ইন্টারসেকশন করো তাহলে ওইগুলোই আসবে। এ আর এবার ইউনিয়নে বলেছি বড় নেবো, দেখো এ আর ফাইয়ের যদি ইউনিয়ন করি তাহলে এ আসবে। তারপরে ইউনিভার্সাল মানে সার্বজনীন আর এর যদি ইউনিয়ন করো, সার্বজনীনটা বড়, তাহলে সার্বজনীনটা আসবে। অর্থাৎ এই ট্রিকটা মনে রাখলেই তোমার এই নোটটা পুরোটাই হয়ে যাবে, তোমরা একবার স্ক্রিনশট করে দেখে নিতে পারো। ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা আমরা আসছি। দেখো হ্যাঁ, এখানে একটা ভালো প্রপার্টিজ আছে, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ লটা যেটা বটে, দেখো এইটা কিন্তু ইম্পর্টেন্ট। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি যদি হয়, এটাকে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি, মাঝে কি আছে ইউনিয়ন, মাঝে ইউনিয়ন দেবে এ ইন্টারসেকশন সি। ইন্টারসেকশনটা যেহেতু বাইরে ছিল, সেইটা বি এর সঙ্গে একবার যাবে, সি এর সঙ্গে একবার যাবে। এই বাইরেরটা এর সঙ্গে বি এর সঙ্গে একবার যাবে, সি এর সঙ্গে একবার যাবে। আর মাঝে এইখানে যা ছিল তাই, এর ক্ষেত্রেও তাই। ঠিক আছে, বেশ। নেক্সট দেখো সেটের অন্তর, ডিফারেন্স অফ সেটস। নেক্সট হচ্ছে সেটের অন্তর বা ডিফারেন্স অফ সেটস। ডিফারেন্স অফ সেট বা সেটের অন্তর বলতে কি বোঝায়, এ আর বি যদি দুটো সেট হয়, এ আর বি সেটের অন্তরকে এইভাবে লেখা হয়, হয় এ মাইনাস বি লিখতে পারো, কিংবা বি মাইনাস এ, যা খুশি লিখতে পারো, দুটোর মধ্যে একটা লিখতে পারো। এবার বলবে যারা ডিফারেন্স বলবে যে যদি ওরা কোয়েশ্চেনে যেমন থাকবে আর কি, যদি বলে যে এ থেকে বি সেটের অন্তর বের করো, বা যদি বলে বি সেট থেকে এ সেটের অন্তর করো, তখন এটা হবে। ঠিক আছে, তো এইভাবে লেখা হয়। কী হবে দেখো, এ ডিফারেন্স বি বা এ অন্তর বি, এ থেকে বি এর বিয়োগ ফল যেটা বলি আর কি, এ থেকে বি সেটকে বিয়োগ করছি, কারণ আমরা প্রথমেই বললাম যে সেটের ওপর কিছু প্রক্রিয়া শিখছি আমরা, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ সংখ্যার ওপর শিখেছি, সেরকম সেটের যোগকে তুমি ইউনিয়ন ভাবতে পারো, ইন্টারসেকশনটা কমন বের করলাম। হ্যাঁ, তারপর তোমার অন্তর বিয়োগ ফল, এইভাবে কিন্তু কিছু জিনিস গুণও হয়, সেটার গুণও হয়। সেটা আমরা এর পরে যে চ্যাপ্টারটা আছে সেখানে আমরা শিখবো গুণ, যে সম্বন্ধ চিত্রণ যেখানে আছে সেখানে কিন্তু আমরা সেটের গুণ করাও শিখবো। ঠিক আছে, আপাতত নেই এখানে। তো এরপর দেখো সেটের অন্তর, তাহলে কি বললাম, যদি এ বিয়োগ বি বা এ অন্তর বি বলে বা এ বিয়োগ বি বলে, সেটাকে কি লিখবো, এক্স। এই সেটে এক্স, এক্স থাকবে, কোন এক্স, এমন যে এলিমেন্ট, এইটা তো আমরা চিহ্নটা আগে শিখে নিয়েছি, এমন যে এক্স এতে থাকবে এবং বিতে থাকবে না। অর্থাৎ প্রথম সেটে থাকবে এবং সেকেন্ড সেটে কিন্তু থাকবে না। প্রথম সেটে থাকবে কিন্তু সেকেন্ড সেটে থাকবে না, তারাই কিন্তু এই এ মাইনাস বিতে থাকবে। যদি উল্টো করে বলি, বি মাইনাস এ, অর্থাৎ যে সমস্ত উপাদান বিতে থাকবে কিন্তু এতে, সরি এখানে ভুল আছে, এতে থাকবে না। যে সমস্ত উপাদান বিতে থাকবে কিন্তু এতে থাকবে না, এতে থাকবে কিন্তু বিতে থাকবে না, তারাই হচ্ছে তোমার এই বি মাইনাস এতে থাকবে। ঠিক আছে, বিতে থাকবে, প্রথম সেটে থাকবে কিন্তু সেকেন্ড সেটে থাকবে না। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিই তাহলে ভালো বুঝতে পারবে। দেখো এ একটা দিলাম, 1 থেকে 8 পর্যন্ত নিয়েছি, বি নিয়েছি 2, 3, 7, 9, 10। তাহলে যদি আমরা এ অন্তর বি বের করি, এ মাইনাস বি বের করি, তাহলে কি বললাম, যে এ মাইনাস বিতে তারা থাকবে যারা এর কাছে আছে, কিন্তু যারা বি এর কাছে থাকবে না, যারা বি এর কাছে থাকবে না। অর্থাৎ আমি যদি এখানে এ সেটটা কারা কারা আছে, 1 থেকে 7, 8 অবধি আছে, এবার 1 থেকে 8 অবধি যদি আমি লিখতে যাই, তাহলে সেখানে এই অন্তরের যে সংজ্ঞা সেটা কাকে কাকে বাধা দিচ্ছে, তাকে বাধা দিচ্ছে। দেখো এর কাছে 7 আছে, 5 অবধি কোনো অসুবিধা নেই। এর কাছে কে কে আছে দেখে নাও, এর কাছে আছে এবং এর কাছে আছে, তাহলে 2 লেখা যাবে না, কারণ বলছে যে সেই সমস্ত পদগুলোকে নাও যারা এর কাছে আছে কিন্তু বি এর কাছে নেই। তাহলে বি এর কাছে যারা যারা আছে তাদেরকে বাদ যাবে, 2 বাদ যাবে, 3 বাদ যাবে কারণ 3 বি এর কাছে আছে, 7 এর কাছে আছে, বি এর কাছেও আছে, তার মানে 7ও বাদ যাবে। তার মানে 2, 3 আর 7কে বাদ দিয়ে বাকি পদ যারা আছে 1, 4, 5, 8 এরা কিন্তু এ মাইনাস বিতে
থাকবে। ঠিক আছে, যদি তোমরা বি মাইনাস এটাও লিখতে চাও বলে ফেলো। বি মাইনাস এ বলতে বি এর কাছে যে সমস্ত পদগুলো আছে সেগুলো লিখতে পারবো, কিন্তু যারা এর কাছে আছে, বি এর যে সমস্ত পদ, বি এর যারা যারা এর কাছে আছে তাদেরকে নেওয়া যাবে না। বি এর যে সমস্ত পদ এর কাছে আছে তাদেরকে বাদ দাও। তাহলে কাকে কাকে লিখতে পারবো? শুধু 9 আর 10। মানে সোজা কথায় যে এ মাইনাস বি করছি মানে প্রথম সেটটাই আমার টার্গেট, প্রথম সেটটাই টার্গেট থাকবে। প্রথম সেটের এলিমেন্টগুলোকে লিখবো, প্রথম সেটের যে উপাদান তাদেরকে লিখবো, প্রথম সেটের উপাদানগুলোকে লিখবো, কিন্তু প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলোকে আমরা ধরবো না। যদি দ্বিতীয় সেটের কোনো উপাদান এর কাছে থেকে যায় তাহলে তাদেরকে বাদ দিতে হবে। ঠিক এখানেও তাই, যদি আমরা বি থেকে এ করি তাহলে বিটা প্রথম সেট, তাহলে প্রথম সেটের পদগুলোকে লিখবো, কিন্তু প্রথম সেটের কোনো পদ যদি প্রথম সেটের কাছে দ্বিতীয় সেটের অর্থাৎ এর যদি কোনো পদ থেকে যায় তাদেরকে আমাদেরকে বাদ দিতে হবে। অর্থাৎ 9-10টা লিখলাম, কিন্তু বাকিগুলোকে যেহেতু এর কাছে ছিল সেগুলো নেবেন। অনেক সময় হয় না যে বিয়ের এই ক্ষেত্রে দেখো এর সাথে বিয়ের ঝগড়া লেগে আছে, এর সাথে বিয়ের ঝগড়া লেগে আছে, তাহলে এ বলছে আমার কাছে যদি বিয়ের কোনো অংশ থাকে আমি সেগুলো কিন্তু নেবো না, সেগুলো কোনো মতেই হাত দেবে না। ঠিক আছে, অনেক সময় খাবার জিনিস দিয়ে কারোর সঙ্গে যদি মানে বাড়িতে যদি রাগ হয়ে থাকে কারোর ওপর, তাহলে কী করো তোমরা, যে ওই ধরো তোমার বাবা তোমাকে বকেছে, বাবার ওপর তোমার রাগ হয়ে আছে, তাহলে বাবা যদি কোনো খাবার এনেছে খাবারটাকে জাস্টিফাই করবে, খাবারটা বাবা আনেনি তো তাহলে খাবো না। ঠিক আছে, তাহলে ওইটা যদি বাবা এনেছে তাহলে কিন্তু আমি খাবারটা খাবো না, কারণ এখানে যে ডিফারেন্সের মতন আর কি, যে যদি এ মাইনাস বি করছি তার মানে বিটা হচ্ছে এখানে বাবা, তাহলে বি বাবা যদি এনেছে তাহলে সেইটা খাবো না, সেইগুলোকে বাদ দাও। বাবার যে পদগুলো আছে সেগুলোকে এখানে বাদ দিই, বাকিগুলো যেগুলো খাবার আছে সেগুলো আমি খাবো। যেহেতু বাবা তোমাকে বকেছে, বাবার উপর রাগ হয়ে আছে, সেহেতু বাবার যেগুলো খাবার এনেছে, বাবার কাছে ধরো 2, 3, 7, 9, 10 আছে, আর বাকি বাড়িতে যা খাবার আছে টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই খাবারগুলো তোমাকে মা দেখালো যে এই সমস্ত খাবারগুলোর মধ্যে তুমি একটা খাও। তুমি তখন জিজ্ঞাসা করলে যে এগুলোর মধ্যে বাবা কোনটা কোনটা এনেছে, বাবা এনেছে 2, 3, 7, বাবা আমাকে বকেছে তাহলে 2, 3, 7টা আমি খাবো না, বাকি যারা আছে মানে 1, 4, 5, 8 এইগুলো আমি কিন্তু খাবো। ঠিক আছে, তো ডিফারেন্সটা ঠিক এরকম যে ওর কাছে প্রথম সেটটা টার্গেট করবে, প্রথম সেটের কাছে দ্বিতীয় সেটের কোনো পদ যদি থেকে যায় সেগুলোকে বাদ দিয়ে বাকিগুলো লিখে ফেলো, সেটাই হচ্ছে সেটার অন্তর। ঠিক আছে, আমরা ভেন দিয়ে আর একটু ভালো করে বুঝে নেব। দেখো ভেন চিত্র যেটা বলতে চাইছি আমরা, যে নিশ্চয়ই বুঝতে পেরেছো এ এবং বি এটা হচ্ছে তোমার সার্বজনীন সেট, এ সেট বি সেট, তাহলে এ অন্তর বি বলতে বোঝায় যে এ সেটটা পুরোটাই নেবো, কিন্তু যদি ওর কাছে বি এর যে অংশটা আছে সেইটা কিন্তু ও নেবে না। অলরেডি আমরা আলোচনা করলাম যে বি এর সঙ্গে এর ঝগড়া, তো বি এর যদি কোনো জায়গায় এর কাছে ঢুকে আছে তাহলে বিয়ে বলছে না আমি এই জায়গাটা কোনো মতেই পা দেবো না, আমি আমার জায়গাতেই থাকবো, কিন্তু যেহেতু এখানে বি আসছে তো এই জায়গাটা আমি যাব না, যেহেতু এটা বি এরও জায়গা। ঠিক আছে, ঠিক বি মাইনাস এ করলে সে একই হবে, বিটা আমার টার্গেট হবে, বিটাকে আমি চিহ্নিত করব, কিন্তু বি এর সেই জায়গাটা চিহ্নিত করব যেখানে এ নাই, এর যদি কোনো জায়গা এখানে ঢুকে আছে সেই জায়গাটা কিন্তু বাদ দিয়ে বাকি জায়গাটা কিন্তু আমরা চিহ্নিত করব। এটা হচ্ছে বি মাইনাস এ। ভেন চিত্র দিয়ে আমরা বুঝে নিলাম। লাস্ট যেটা টপিক আমাদের হচ্ছে কমপ্লিমেন্ট অফ সেট, শেষ টপিক সিলেবাসে যেটা আছে শেষ, কমপ্লিমেন্ট অফ সেট বা সেটের পরিপূরক। সেটের পরিপূরক বলতে কি বোঝায়? পরিপূরক বলতে দেখো এখানে যেটা বলেছে যে ইউ হচ্ছে একটা সার্বজনীন সেট, যেটা আমরা অলরেডি বুঝেছি। এ যদি ওই সার্বজনীন সেটের একটা উপসেট হয়, উপসেট আমরা বুঝতে পেরেছি মানে সার্বজনীন সেটের কোনো একটা অংশ হলো এ, তাহলে এ সেটের পরিপূরক সেটকে লেখা হয় এরকম, এ বার দেওয়া যেতে পারে, এ সি দেওয়া যেতে পারে, এ ড্যাশ প্রাইম দেওয়া যেতে পারে, এটাও লেখা যায়, এটাও লেখা যায়, এটাও লেখা যায়, এক একটা বইয়ে এরকম নোটেশন থাকে। আমরা তিনটে লিখে দিয়েছি কারণ কোয়েশ্চেনে কোন নোটেশন দিয়ে দেবে তার জন্য তিনটে নোটেশন আমরা এখানে লিখে দিয়েছি, যেখানে আমরা তোমরা এ সিউ লিখতে পারো, এ ড্যাশও লিখতে পারো, এ বারও লিখতে পারো, যা খুশি লিখতে পারো। ঠিক আছে, তো এইটা বলতে কি বোঝাচ্ছে? এইটা বলতে যে কোনো একটা সেট এ, এটা হচ্ছে সার্বজনীন সেটের একটা উপসেট। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই এ সেটের যে পরিপূরক সেট সেটা হচ্ছে কি ওই এ সেটটা বাদ দিয়ে বাকি সবটা, মানে এ সেটে সেই সমস্ত এক্সগুলো থাকবে, কোন এক্সগুলো? এমন যে এক্সটা সার্বজনীনই থাকবে, সার্বজনীন সেটা থাকবে কিন্তু এতে থাকবে না, এতে থাকবে না, মানে হচ্ছে যার বিয়ে সেই পালিয়েছে। এখানে ব্যাপার হচ্ছে যার বিয়েতে তুমি ভোজ খেতে গিয়েছো সেই বিয়ের বরই পালিয়েছে, এই সেটের পরিপূরক বলতে তাই বোঝায়।
যার বিয়ে, তুমি তো এর বিয়ে দিতে চাইছো, তাহলে এর বিয়ে বলতে এর যদি পরিপূরক বলি তার মানে এ বাদ দিয়ে বাকি সবাই থাকবে, এ বাদ দিয়ে বাকি সবাই থাকবে, মানে ওই বিয়েতে যার বিয়ে, যে পাত্র পাত্রী, তারা বাদ দিয়ে বাকি সবাই থাকবে। সবাই যত নিমন্ত্রিত লোক সবাই থাকবে, কোলপাত্র থাকবে, বরপাত্র থাকবে, সব থাকবে, কিন্তু যাদের বিয়ে বর আর কনে তারা থাকবে না, বাকি সবাই থাকবে। এটাই হচ্ছে তোমার পরিপূরক সেটের কনসেপ্ট। পরিপূরক মানে যার পরিপূরক সেই সেট বাদ দিয়ে বাকি সবাই থাকবে। ভালো সিস্টেম। চলো দেখিনি একটা উদাহরণ দিয়ে। সার্বজনীন সেট বলেছি 1 2 3 4 5 6, এ বলেছি 2 4, অর্থাৎ পরিপূরক সেট বলছে কার পরিপূরক, এর পরিপূরক, মানে এর দুটোকে বাদ দাও, এর দুটোকে বাদ দাও, বাকি সবাই থাকবে। এর দুটোকে বাদ দিয়ে সবাই থাকবে 1 3 5 6, অর্থাৎ বর আর কনে এই দুটো থাকবে না, বাকি বিয়ে বাড়ির সমস্ত লোক কিন্তু থাকবে। সেটাই হচ্ছে পরিপূরক। বুঝতে পেরেছো? পরিপূরক যার বিয়ে তারা থাকবে না, বাকি সবাই থাকবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে একটা আয়তক্ষেত্র দেখে নিয়েছি, দেখো সার্বজনীন সেট, ঠিক আছে, তাহলে এ সেটের পরিপূরক সেট বলতে এটা ধরো এ সেট, তাহলে পরিপূরক সেট বলতে কোনখানটা চিহ্নিত করব? আমরা বলেছি যে এই সেটটা বলতে যেটা চিহ্নিত করব সেটাই হচ্ছে ওই সেটটা বোঝায়। তাহলে আমরা এই সেটের পরিপূরক বা এ ড্যাশ বা এ কমপ্লিমেন্ট বা এ বার যাই বোঝাবে সেটা কোনটা দিয়ে, এটা বাদ দিয়ে, এ বাদ দিয়ে বাকি সবাই থাকবে, বাকি সব জায়গাটা থাকবে, শুধু এ থাকবে না। যার পরিপূরক সে বাদ দিয়ে বাকি সবাই থাকবে, সেটা হচ্ছে তোমার সেটের পরিপূরক। নিশ্চয়ই খুব ভালো বুঝতে পেরেছো। বরকনের এক্সাম্পল তো খুব ভালো মনে থাকবে, যে বরকনে বিয়েতে বরকনে বাদ দিয়ে বাকি সবাই বরযাত্রী থাকবে, বাকি সবাই নিমন্ত্রিত ভোজ খেয়েছে, কিন্তু যাদের বিয়ে তারাই ভেঙে গিয়েছে, তারাই পালিয়েছে। তাহলে সেইটা হচ্ছে তোমার পরিপূরকের ঘটনা, মানে যার পরিপূরক করছি সে বাদ দিয়ে বাকি সবাই থাকবে। বুঝতে পেরেছো? সেটা হচ্ছে তোমার পরিপূরকের গল্প। নেক্সট, এই পরিপূরকের উপর ওখানে আমি বললাম যে সিলেবাস মেনশন করে আমি এখানে পড়াচ্ছি, সিলেবাসেও ওখানে বলা ছিল পূরক সেটের কিছু ধর্ম বা সাম প্রপার্টিস অফ কমপ্লিমেন্ট সেট, সেটা আমরা একটু আলোচনা করি। দেখো, যদি কোনো একটা সেট তার যদি আমরা পূরক করি, তার মানে এ বাদ দিয়ে বাকিটা, তার আবার যদি পূরক করি তাহলে এ সেটটাই পুরোটা চলে যাবে। ভেন দিয়ে বুঝে নাও, ধরো এ সেটের যদি পূরক করি তাহলে কোনটা, এইটা। এবার বলছে এইটা তো এই যে জায়গাটা আমরা সিলেক্ট করলাম সেটা তো ড্যাস্ট, মানে সেটা কি, সেটা হচ্ছে তোমার পূরক, এর পূরক। তাহলে এর যদি আবার পূরক করি তাহলে একে বাদ দিয়ে কাকে পাবো, এই পুরো ইয়ার থেকে, পুরো সার্বজনীন থেকে এই জায়গাটা বাদ যাবে, যে কে পড়ে থাকবে, তাহলে এ পড়ে থাকবে। এর যদি আমরা পূরক করি তার মানে এই বাকি জায়গাটা থাকছে এ বাদ দিয়ে, এবার এই বাকি জায়গাটা যেটা আছে তার যদি আবার পূরক করে দিই তাহলে এইটা বাদ দিয়ে এ পড়ে থাকবে। বোঝা গেল? তারপর দেখো নেক্সট যেটা আছে এ আর এর পূরক, এটা ধরো সরি এটা তো ডবল লিখে দিলাম, ওই সেটটাই হবে। মানে ধরো এ আছে, এ আর এই জায়গাটা কে, এই জায়গাটা হচ্ছে এর পূরক বা এ ড্যাস্ট, এটা তো সার্বজনীন সেট পুরোটা, মানে এ কে, তাহলে এ ড্যাস্ট আর এ এই দুজনকে যদি ইউনিয়ন করি তাহলে দেখো পুরো সেটটাই, পুরো আয়তক্ষেত্রটাই চলে আসছে না, তাহলে পুরো আয়তক্ষেত্রটাই তো সার্বজনীন সেট। অর্থাৎ এ এবং ওর পূরক কোনো একটা সেট এবং তার পূরককে যদি ইউনিয়ন করি তাহলে পুরো সেটটাই সার্বজনীন সেটটাই চলে আসবে। ঠিক আছে, এ সেট এবং ওর যে পূরক সেট এই দুজনের যদি আমরা ইন্টারসেকশন করি, সাধারণ অঞ্চল বের করতে চাই, সাধারণ অঞ্চলই নেই, কই সাধারণ অঞ্চল, এইটা আর এই বাকিটার মধ্যে কোনো সাধারণ অঞ্চলই নেই, তাহলে ফাঁকা, তাই না? বেশ, তারপরে এ ইউনিয়ন বি এর যদি আমরা পূরক করতে চাই সেটা হচ্ছে সার্বজনীন, এটা সাধারণ ডেফিনেশন, মানে এ কমপ্লিমেন্টে যদি যে কোনো একটা সেট বলি, এ কমপ্লিমেন্ট আমরা যেটা কি বুঝলাম, যে সার্বজনীন থেকে এ সেটটা বাদ দিতে হয়। কোনো একটা সেটের কমপ্লিমেন্ট মানে কি বুঝলাম, সার্বজনীন থেকে ওই সেটটাকে বাদ দিতে হয়। তাহলে এর জায়গায় যদি এ ইউনিয়ন বি থাকে তাহলে এ ইউনিয়ন বি সেই একই অবস্থায় হবে, যে এ ইউনিয়ন বি এর যদি আমরা পূরক করি তাহলে সার্বজনীন সেট বিয়োগ এ ইউনিয়ন বি। ঠিক আছে, তারপর দেখো যদি খালি সেট, ফাঁকা এমটি সেটে যদি পূরক করি তাহলে ইউনিয়ন। খালি সেট বলতে কে, খালি সেট বলতে কেউ নাই, ফাঁকা সেট, খালি সেট বলতে কেউ নাই, তার যদি পূরক করি তাহলে পুরো সেটটাই চলে আসবে। খালি মানে কিছুই ছিল না, তাহলে তার যদি উল্টো বলি তার উল্টো বলতে সব আছে। খালি সেট মানে কিছুই ছিল না, তার যদি উল্টো বলি মানে সব আছে, তাহলে তখন কে হয়ে যাবে, সার্বজনীন সেট। আবার তার ঘটনাটা উল্টো হয়, সার্বজনীন সেট মানে সব আছে, তার যদি সব কেড়ে নেওয়া হয় তাহলে সে খালি হয়ে যাবে। সার্বজনীন সেটের মানে তো সব আছে, তার কাছে সমস্ত কিছু আছে, কিন্তু তার কাছ থেকে যদি সব কেড়ে নেওয়া হয় তাহলে তার কাছে কি থাকবে, কিছুই থাকবে না, ফাঁকা ঘর, তার মানে সেটা ফাই। বোঝা গেল? এই হলো সাম প্রপার্টিস অন কমপ্লিমেন্ট সেট বা পূরক সেটের কিছু ধর্ম। অর্থাৎ
এই একটা ভিডিও যদি ধৈর্য ধরে পুরোটা দেখতে পেরেছো, তাহলে তোমাদের সিলেবাসে সেটের থেকে যা আছে সমস্ত কিছু আমি আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, যদি কোনো ভিডিওতে কিছু সমস্যা হয় বা যেহেতু আমাদের নতুন চ্যানেল, তো অবশ্যই তোমরা কমেন্ট অবশ্যই করবে, একটু সাপোর্ট করবে, একটু শেয়ার করবে, কারণ পরবর্তীকালে আমরা নেক্সট আবার আস্তে আস্তে নেক্সট ভিডিওগুলো এবার এর পরের দিন যেটা করব, এই টপিকের উপর যে সমস্ত কোয়েশ্চেনগুলো আছে, তোমরা যে বইগুলো ফলো করো স্ট্যান্ডার্ড বই, সেই বইয়ের সমস্ত কোয়েশ্চেন কিন্তু আলোচনা করব, তারপর আমরা পরবর্তী টপিকে যাব। ঠিক আছে, আমরা 2-3 মাসের মধ্যে কিন্তু সমস্ত সিলেবাস রেডি করে তারপর আমরা রিভিশনের দিকে যাব। ঠিক আছে, তো চ্যানেলটা ফলো করবে এবং বাকি বারবার রিকোয়েস্ট করছি কমেন্ট করবে, যেটাই সমস্যা হোক, যে জিনিসটা তোমরা বুঝতে পারলে না সেটাও কমেন্ট করবে, বা যদি অন্য কোনো সমস্যা হয়, কোনো কিছু আমার পড়ানোর স্টাইলে যদি কিছু সমস্যা হয়, সেটা অবশ্যই কমেন্ট করবে এবং অবশ্যই ভিডিওটা বাকিদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, তো আজকে ভিডিও অবধি, ধন্যবাদ।